পারো। দুঃখের বিষয় হচ্ছে আগেরটা মনে হয় রেকর্ডিং হয়নি, আমাদের রিচ বেশি হয়েছে কিছু, যদিও 500 জনের সাবস্ক্রিপশন কিনা, কিন্তু এরকম কেন হয়েছে বলতে পারি না। তুমি শুরু করো ভাইয়া একটু। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে আমরা রোবোটিক্স এর কমপ্লিট যে প্রজেক্ট, এই প্রজেক্টটাকে একটা হিউম্যান বডির সাথে তুলনা করতে পারি। যেমন আমরা মানুষ কিভাবে তৈরি, আমাদের হাত পা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তাই না? চোখ, ভাই কান, আওয়াজ নাক। ছোট, আওয়াজ একটু বড় করেন। আচ্ছা, স্ক্রিন দেখা লাগবে না, আমি স্ক্রিন দেখাচ্ছি না, কিন্তু আমি জাস্ট কথা বলতেছি, একটু কথা মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে, ঠিক আছে? তো আমরা বলছিলাম যে আমরা যখন একটা প্রজেক্ট করব তখন এটাকে চিন্তা করব একটা হচ্ছে কমপ্লিট হিউম্যান বডি বা কমপ্লিট একটা মানুষের মতো আর কি। কেমন আমাদের মানুষের যেমন আমরা সেন্স করতে পারি, আমরা যেমন শুনতে পারি, দেখতে পারি, তাই না? তারপর অনুভব করতে পারি, যেমন তাপ, ঠান্ডা, এগুলা ত্বকের মাধ্যমে। তো আমরা এগুলোকে আসলে আমাদের রোবোটিক্স এর সেন্সর হিসাবে তুলনা করবো। যেমন আমার ত্বক একটা হচ্ছে সেন্সর, চোখ এটা একটা সেন্সর, তারপর আমার হাত এটা একটা সেন্সর, আমার পা এটা একটা সেন্সর। তো এগুলাকে আমরা রোবোটিক্স এর বিভিন্ন ধরনের সেন্সরের সাথে কল্পনা করতে পারবো, ঠিক আছে? আমি যদি খুব কাছাকাছি কম্পেয়ার করতে চাই, তাহলে মানুষের চোখের সাথে রোবোটিক্স এর যেই কম্পোনেন্টটা বা যেই সেন্সরটাকে আমরা কম্পেয়ার করতে পারি সেটা হচ্ছে ক্যামেরা মডিউল, ঠিক আছে? আপনারা সবাই তো ক্যামেরা মডিউল দেখেছেন, তাই না? সবারই ফোনে বা ল্যাপটপে ক্যামেরা আছে। তো এটা মানুষের চোখের সাথে তুলনা করা যায়। আবার দেখেন যে আবার দেখেন যে আমরা যে টাচ স্ক্রিন ইউজ করি, তাই না, ল্যাপটপে অথবা হচ্ছে ফোনে, তো এই টাচ স্ক্রিনকে আমরা হচ্ছে আমাদের ত্বকের সাথে তুলনা করতে পারি, তাই না? এই টাচ স্ক্রিনে দেখেন আমাদের সব কাজ মোটামুটি টাচ স্ক্রিন দিয়েই করা যায়, ঠিক আছে? তারপর দেখেন আমরা যে অডিও শুনি, আপনারা যে আমার কথাগুলো শুনতেছেন স্পিকারের মাধ্যমে, তাই না? সেটাও কিন্তু একটা সেন্সর, ঠিক আছে? এটা সেন্সর না, এটা আউটপুট ডিভাইস একটা, যেটা আমি যে বলতেছি আমার মুখ দিয়েছে যেটা এটার মতো কাজ করে, তাই না? তো এইভাবে এখন দেখেন এই যে সবকিছু, আমার হাত কিভাবে চলবে, আমার পা কিভাবে চলবে, আমি কোন কথাটা বলবো, এই সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে আমার ব্রেন, তাই না? মানুষের ব্রেন সবকিছু নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে আমরা যখন একটা রোবোটিক্স প্রজেক্ট করব, তো আমরা দেখবো যে রোবোটিক্স প্রজেক্টের জন্য একটা সেন্ট্রালাইজ কন্ট্রোলার থাকবে, যেটাকে সেন্ট্রালাইজ কন্ট্রোলার থাকবে আর কি। তো এই কন্ট্রোলার গুলো দেখবা যে অনেক ধরনের কন্ট্রোলার হতে পারে। তো এই যে এখানে একটা কন্ট্রোলারের ছবি দেখানো হচ্ছে, এই যে দেখেন এটা এটা একটা কন্ট্রোলার। তো দেখেন যে আমরা হচ্ছে কি করব, তার মানে বললাম যে হিউম্যান ব্রেনের সাথে কম্পেয়ার করে হিউম্যান ব্রেন যেমন কন্ট্রোল করবে অ্যাক্টিভিটি গুলা, তেমনি একটা কন্ট্রোলার থাকবে যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি গুলাকে কি করবে, কন্ট্রোল করবে। তো এরকম কিছু পপুলার কন্ট্রোলার আমাদের দেশে পাওয়া যায় বা পৃথিবীতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে যেমন আরডিনো, তারপর ESP32, তারপর হচ্ছে আপনার রাসবেরি পাই, এটসেট্রা আর কি, ঠিক আছে? তো এরকম, তো এই কন্ট্রোলারের কাজই হচ্ছে আমাদের আহ কাজগুলো, অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করা। হচ্ছে আমি আপনাদের যদি একটা বেসিক জিনিস দেখাই, আহ এতদূর পর্যন্ত কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো এই যে দেখেন এখানে আমি আরডিনো উনোটা ইউজ করেছি, এটা হচ্ছে কন্ট্রোলার হিসাবে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোলার হিসাবে। এখন দেখেন আমাদের হিউম্যান, আমরা মানুষ কি ছোটবেলা মায়ের পেট থেকে বের হয়ে অনেক কিছু শিখে গেছি, কিভাবে খাইতে হয়, কিভাবে হাঁটতে হয়, বা কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে এক আর এক যোগ করে দুই হয়, এগুলো তো আমরা শিখিনি, তাই না? এগুলো আমরা ছোটবেলা থেকে আমাদেরকে হাত ধরে ধরে স্কুলে শিখাইছে, তাই না? তো এখন এই যে আমরা এগুলো যে ইউজ করতেছি মাইক্রো কন্ট্রোলার, তাহলে সেটাকেও কি করতে হবে? সেটা তো একটা শিশুর মতো, সেটাকেও তোমাকে বুঝাইতে হবে। তো এখন মাইক্রো কন্ট্রোলার যেহেতু এটা হচ্ছে একটা প্রসেসর, তো এটা কি বুঝবে না, এটা আমাদের মতো কথা বুঝবে না, তাই না? যে তুমি এদিকে আসো, এদিকে যাও, এটা বুঝবে না। ও, আরেকটা কথা হচ্ছে আমাদেরকে প্রথমে ভাষা শেখানো হয়েছে। যেমন আমরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, তারপর হচ্ছে যারা ব্রিটিশ তারা ইংলিশে কথা বলে, যারা রাশিয়ান তারা রাশিয়ান ভাষায় কথা বলে, তাই না? তো এরকম করে একটা ভাষা শেখাতে হয়। দেন যখন কমান্ড দেয় আমাকে, যদি এখন কেউ রাশিয়ান ভাষায় বলে যে তুমি রুম থেকে বের হয়ে যাও, আমি কি ওটা বুঝতে পারবো? আমি এটা বুঝতেই পারবো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম করে মাইক্রো কন্ট্রোলার যেটাকে ট্রেন করা হয়েছে আসলে C++ ল্যাঙ্গুয়েজে, তার মানে হচ্ছে একে যদি আমি বলি যে তুমি হচ্ছে এই লাইটটা অন করে দাও, তাহলে একে কোন ভাষায় বুঝাইতে হবে? অবশ্যই C++ ল্যাঙ্গুয়েজে, তাই না? আমি তো বলে দিলে হলো না যে তুমি লাইট অন করো, তুমি লাইট অফ করো, ঠিক আছে? বলে দিলাম না, তাহলে C++ ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। তো এখানে আমি আপনাদের জাস্ট একটা সিম্পল কোড দেখাচ্ছি যে আমরা কিভাবে C++ দিয়ে
হচ্ছে এই লাইটটার এলইডিটা জাস্ট অন অফ করবো 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কোড ব্লক আছে। তো এই কোড ব্লকের এখানে গেলে দেখেন আমি অলরেডি কোডটা এখানে ইমপ্লিমেন্ট করে রাখছি। তো প্রথমে এখানে মেনলি হচ্ছে আমাদের দুইটা লুপ চালাতে হয়। যারা প্রোগ্রামিং সম্পর্কে একটু ধারণা আছে তারা লুপ সম্পর্কে জানেন। তো প্রথমটা হচ্ছে সেটআপ লুপ। এই সেটআপ লুপের মধ্যে দেখেন এই যে রেজিস্টরটা যেটা আছে এটা 13 নম্বর পিনের সাথে কানেক্টেড, 13 নম্বর পিনের সাথে কানেক্টেড। যেটা আমি কমান্ড দিব এই জন্য এটাকে আমাদের আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো আউটপুট হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমাদের দেখেন প্রথমে আমরা করেছি পিন মোড 13 কমা হচ্ছে আউটপুট। এর মানে হচ্ছে আমি তাকে বললাম যে 13 নম্বর পিনটা হচ্ছে তোমার জন্য আউটপুট। বাংলা ভাষা হচ্ছে এটা, বাট কোডের ভাষা হচ্ছে এটা, পিন মোড 13 প্লাস 13 কমা আউটপুট, ঠিক আছে? এরপর দেখেন এরপর আমরা আরেকটা লুপ চালিয়েছি, সেটা হচ্ছে তোমার কন্ট্রোল লুপ, যে এটাকে আমরা কতক্ষণ ধরে অন অফ করব সেই কন্ট্রোল লুপ। এখন দেখেন যে এই কথাটা আমি বললাম যে তুমি অন করে দাও, ঠিক আছে? তো এই কথাটাই হচ্ছে মেশিন লার্নিং এর ভাষায় ডিজিটাল রাইট, ঠিক আছে? 13 কমা হাই, হাই মানে হচ্ছে কি এখানে 5 ভোল্টেজ সেন্ড করো। তো 5 ভোল্টেজ যখনই এটা যাবে তখনই এই এলইডিটা অন হবে। এরপর আমরা ডিলে দিলাম 1000। তো কোডের ভাষায় হচ্ছে এখানে মিলি সেকেন্ডে হিসাব করা হয়। তো 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রথমে বললাম তুমি হাই করো কত সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। এরপরে দেখো এরপর আমরা বললাম যে ডিজিটাল রাইট 13 নাম্বার পিন হচ্ছে ল, তার মানে হচ্ছে 13 নাম্বার পিনটাকে বললাম এবার তুমি হচ্ছে অফ করে দাও, ল করে দাও কতক্ষণের জন্য, এই 1000 মিলি সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের জন্য। এই যে এই কোডটা এখন দেখেন, তাহলে বুঝতে পারলেন তো আমি কি বললাম? তাহলে আমি কিন্তু একটা নির্দেশনা দিলাম যে তুমি 1 সেকেন্ডের জন্য কি করবা, এলইডিটাকে হাই করবা, আর পরের 1 সেকেন্ডের জন্য কি করবা, লো করে দিবা। তার মানে এটা দেখেন এটার কোনো ব্রেকিং কন্ডিশন কিন্তু নাই যে একটা কন্ডিশন দিলাম যে এরকম হলে তুমি বের হয়ে যাও, এরকম যেহেতু ব্রেকিং কন্ডিশন নাই তাহলে এটা কোড যদি আমি রান করি এটা আজীবন ধরে চলতে থাকবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে স্টার্ট সিমুলেশনে আমি যদি ক্লিক করি তাহলে এর ইফেক্টটা দেখতে পাবেন। এই যে দেখেন এলইডিটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এলইডিটা আমার ব্লিঙ্ক করতেছে কিন্তু 1 সেকেন্ডের জন্য, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে ওকে। জি তো ভাই। এখন দেখেন আমরা যদি এটাকে ডিলেটা একটু কমাই দিই, দেখেন আমরা যদি এখানে দিই হচ্ছে স্টপ শেয়ারিং দিয়ে, আচ্ছা আপনি তো বলবেন স্টপ শেয়ারিং দিয়ে আমি হচ্ছে এখানে 400, তাহলে হচ্ছে 0.4 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে এখানে। তাহলে দেখেন তাহলে আরেক ধরনের ইফেক্ট দেখা যাবে, এখন দ্রুত অন অফ হবে, তাই না? ওকে, এই যে এখন দেখেন এখন হচ্ছে দ্রুত অন অফ হচ্ছে, ঠিক আছে? ইফেক্টটা বুঝতে পারছেন তো? জি ভাই। ওকে। তো আমাদের পুরা যে আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আমরা হচ্ছে আপনাদের শুধু কোড না, আমরা কিভাবে এটা এক্সিকিউট করতে হয়, এর পিছনে আইডিয়া কি, ফিজিক্স কি, এই সবগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে আর আচ্ছা দেখি একটু কোথায়, মিট। তো এই যে আমি যদি একটু ক্যামেরা অন করি আমার, ক্যামেরা অন, তানিম ভাই, তানিম ভাই, ক্যামেরা কি আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, শোনা যায়। ওকে ওকে, আমি যে কথাটা বলছিলাম যে আমরা কিছু কমপ্লিট প্রজেক্ট আমার হাতে আছে, এটা হচ্ছে সেফ ব্যালেন্সিং বোর্ড। তো ও এই মাশাআল্লাহ। প্রজেক্টটা এটা দেখেন এই প্রজেক্টটা আমাদের কাছে কমপ্লিট আছে, এটা আমি আপনাদেরকে সামনে দেখাইতে পারবো। এই সেফ ব্যালেন্স বলতে হচ্ছে এটা নিজে থেকে ব্যালেন্স করবে আর কি, বুঝতে পারছেন? আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি আমাকে? একটু ক্যামেরাটা একটু দূরে করো তাহলে ভালো দেখা যাবে। ক্যামেরা দূরে বলতে এত দূরে আর কি দেখা যাচ্ছে। হ্যাঁ 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 এই যে হ্যাঁ। এখানে দেখেন এটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং বোর্ড, এটা হচ্ছে নিজে থেকে নিজেকে ব্যালেন্স করবে আর কি। তো আচ্ছা চালায় দেখাও। এখানে পাওয়ারের প্রবলেম হলো নাকি? আচ্ছা একটু ওয়েট করেন, পাওয়ারের প্রবলেম মনে হয়। আচ্ছা গৌরব, তাহলে তুমি কি একটু সময় নিবা 2-1 মিনিট, আমরা তাহলে আহ, আরেকটু কথা বলে আসি। হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এই যে তো দেখেন এই একটু। ব্যালেন্সটা কি করবে, এটা হচ্ছে নিজে নিজে এই ব্যালেন্স, বুঝতে পারছেন? এটা হচ্ছে আরো ক্যালিব্রেট করা লাগবে, দেন হচ্ছে এটা নিজে নিজে ব্যালেন্স করবে আর কি। তো আমার কাছে একটু আরেকটা সাইড থেকে দেখ গৌরব, একটু সাইড সাইড হিসেবে ধরাও। ভাই সাইড বলতে, স্ক্রিনটা ভালো ছোট দেওয়া আছে একদম। আচ্ছা এখানে সাইড পাওয়ার থেকে আছে, ধরো। দাঁড়ান দাঁড়ান। ভাই স্ক্রিনটা বড় করে না, আগেরটার মতো বোঝা আচ্ছা যাচ্ছে না ভালো মতো। একটু লাইনে থাকো। আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান, আমি সাইড থেকে দেখা যাচ্ছে। এই যে
ঠিক আছে? এই বোর্ডটা হচ্ছে এইভাবে ব্যালেন্স করে নিজে নিজে ব্যালেন্স করে, বুঝতে পারছেন কি? তো এমনি নর্মালি কি হয়, এমনি কি দুইটা চাকার উপর কোনো কিছু থাকতে পারে? থাকতে পারে না, তাই না? তো এটা হচ্ছে ব্যালেন্স করতেছে আগে নিজে নিজে। এই দেখেন, বুঝতে পারছেন, পড়ে যাচ্ছে না কিন্তু। তো যাই হোক, এটাকে আরো ক্যালিব্রেট করা লাগবে। দেন আরেকটা বোর্ড আমি যদি দেখাতে চাই আপনাদেরকে। আচ্ছা, একটু সমস্যা হোক, এইগুলো তো আমি তেমন দেখাচ্ছি না। এইটা বানাইছিলাম আমরা, আছে এগুলা সবগুলা তৈরি করে দেখানো হবে হ্যাঁ, আপনাদের আর কি। এটা হচ্ছে একদম ইনবিল্ড, আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হবে কিভাবে বিল করা হয়। যে এটা হচ্ছে এলএফআর, বুঝতে পারছেন? তো এখানে দেখেন, এখানে আমি আইআর সেন্সর ইউজ করেছি, ঠিক আছে? তারপর এখানে এই যে পাওয়ার সোর্সের জন্য ব্যাটারি ইউজ করেছি, দুইটা মোটর, মোটর গুলো চালানোর জন্য। এই মোটর চালানোর জন্য আবার মোটর ড্রাইভার লাগে, মোটর ড্রাইভার ইউজ করেছি। এবং সবকিছু কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলার ইউজ করেছি, এখানে দেখেন মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? তো আপনাদেরকে হচ্ছে এইভাবে সবকিছু দেখানো হবে। তো তানিম ভাই, আমি আমার সেট করছি। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে পরবর্তী আমরা হচ্ছে আরাব, কি আছো তুমি ভাইয়া? আচ্ছা গৌরব, তুমি একটু লেভেল 1 এবং 2টা একটু শর্ট করে একটু দেখায় দাও প্লিজ। ওকে, ঠিক আছে। তো লেভেল 1 2 3 এই তিনটা। লেভেল 1 2 3 তো পারবো না, 1 2 দেখাই দিচ্ছি, আপনি 3 দেখাই দিন। আচ্ছা, 3 সমস্যা নাই, যার দায়িত্ব সে এসে দেখাবে। ওকে। সামারাইজ করে আছে। ওকে, তো এখানে আচ্ছা, আমরা আমাদের প্রশ্ন উত্তর সেশনটা আমরা একটু লাস্টে রাখবো। আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা একটু ডিউরেশনটা আসা একটু বেশি হলে কিছু মনে করবেন না আর কি। মানে সবাই যেহেতু থাকছে, আমাদের একটু আসলে দেখাবো কি কি করানো হয় আর কি, বুঝছেন, সবকিছু আর কি। আশা করতেছি আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গৌরব, তুমি একটু স্লাইডে নিয়ে যাও ভাইয়া। হ্যাঁ, স্লাইড কি দেখা যাচ্ছে না আমার? না, তোমার ক্যামেরা দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবার স্লাইড দেখা যায় আর কি। স্লাইড দেখা যাচ্ছে? একটু পাওয়ার স্টুডেন্ট পয়েন্ট, বলবেন আর কি স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। পাওয়ার পয়েন্ট ভাই। আপনারা কি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন প্লিজ। জি দেখা যাচ্ছে। আচ্ছা, পুলিশ কিন্তু নাকি? না না, ফুল স্ক্রিন হয়নি, দাঁড়ান। হ্যাঁ, এবার দেখাও আর কি। ওকে। ওকে, দাঁড়ান একটু ঝামেলা করছি। আবার চলে গেল। আচ্ছা তানিম ভাই, দাঁড়ান, হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন, এবার দেখা যাচ্ছে, তাই না? আসে না আহ, এখনো। তানিম ভাই দেখেন, দেখা যাচ্ছে? না, আসে না এখনো। Wait, আসছে হলো এবার। না? ওকে আছে ভাই আছে। ওকে। তো এখন দেখেন, আমরা লেভেল 1-এ আমরা প্রতিটা ক্লাসে আসলে দুইটা করে কমপ্লিট প্রজেক্ট রাখার চেষ্টা করেছি। তার আগে হচ্ছে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে আর কি, আপনাদেরকে কম্পোনেন্ট সাথে পরিচয় করে দেওয়ানো হবে, সবকিছু এগুলা পরিচয় করে দেওয়ানো হবে। দেন হচ্ছে আমরা দেখেন, প্রথম ক্লাসে আমরা অটো নাইট লাইট এন্ড দেন হচ্ছে অটো ফায়ার ইন্ডিকেটর, এই দুটো ভাই, প্রজেক্ট। 12 নম্বর সিলেট একটু দেখাও, 12 নম্বর সিলেট থেকে দেখাও। 12 নম্বর কোনটা? এর আগের এটা সিলেট। এটা এর আগেরটা। এর আগের স্লাইড। এটা আসছে নাই তো ভাই, এখনো আসে নাই। 12 নম্বর এর আগের স্লাইডটা, এর আগেরটা, হ্যাঁ, এই যে এটা এটা ঠিক আছে। তো এখান থেকে দেখাও। এখানে যেটা বলছিলাম আর কি, প্রথমে আপনাদের হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। দেন এখানে আমরা বোঝাবো আর কি যে কি আর রোবোটিক্স কি, দেন হচ্ছে টাইপ অফ রোবোটিক্স, কি ধরনের রোবোটিক্স বানাতে চান। তারপর হচ্ছে আপনাদের কিছু বেসিক কম্পোনেন্টের সাথে পরিচয় করে দেওয়ানো হবে, যেমন কন্ট্রোলার, সেন্সর, অ্যাকচুয়েটর। দেন পাওয়ার সোর্সের অনেকের প্রবলেম হয়, এটাও আপনাদেরকে বলা হবে, তাই না? তারপর আপনাদেরকে একটু অ্যাপ্লিকেশন গুলো দেখায় দেওয়া হবে, যে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করি এই রোবোটিক্স গুলা। আহ যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে আপনার যেমন হচ্ছে দেখেন, যে যেমন হচ্ছে অটোমেশনে, এগ্রিকালচার, হেলথ কেয়ার, এগুলো সবগুলোতে আর কি দেখানো হবে। হ্যাঁ, ওকে। দেন আমরা দেখবো যে ইলেকট্রিক্যাল পাওয়ার এন্ড সেফটি ইন রোবোটিক্স, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি হাতে একটা সেন্সর পাইলেন, বা একটা কম্পোনেন্ট পাইলেন, বা মাইক্রোবোর্ডটা পাইলেন, যেটার দাম হয়তো অনেক বেশি থাকবে। ধরে নেন যে
500 টাকার মতো। এখন আপনি পাওয়ার দিতে যায়, ধরে নেন যেখানে দিতে হবে 3.3 ভোল্ট, সেখানে আপনি 10 ভোল্ট দিয়ে দিলেন বা তার 5 ভোল্ট দিয়ে দিলেন, তখন দেখা যাবে যে ওই কম্পোনেন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বা ওই সেন্সরটা নষ্ট হয়ে যাবে। তো এইরকম যাতে কোনো ঝামেলা না হয়, এরকম ভুল যাতে আপনারা না করেন, তো যারা প্রথম প্রথম কাজ করে তাদের আর কি এরকমটা হয়। দেখেন আপনার জাস্ট 3 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দেওয়ার কারণে কিন্তু আপনার 500 টাকা নষ্ট হয়ে গেল, তাই না? তো এই 500 টাকা যাতে নষ্ট না হয়, এটার জন্য আমরা আপনাদের ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড সেফটি ইন রোবোটিক্স এই একটা ক্লাস আমরা নিব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে বিগিনার লেভেল প্রজেক্ট লেভেল 1। তো লেভেল 1 এর প্রথম ক্লাসে দুইটা প্রজেক্ট থাকবে, একটা হচ্ছে অটো নাইট লাইট আর একটা হচ্ছে অটো ফায়ার ইন্ডিকেটর। তো এখানে আমরা আসলে সবকিছু দেখবো, যে দুইটা প্রজেক্টে যেমন হচ্ছে ওয়ার্কিং প্রসেস, হ্যাঁ, এটা একদম ফিজিক্স লেভেলে দেখবো আমরা যে কিভাবে কাজ করতেছে, তাই না? পরের তারপর সিলাইনটা কিন্তু আসে নাই, পরের সিলাইনটা আসে নাই কিন্তু। ভাই আপনার মনে আসে নাই, আপনাদেরকে আসে নাই? না ভাই আসে না নাই। ভাই আসেনি। না ভাই আসে নাই। স্ল্যাবটা ঝামেলা করতেছি তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। এটা হলো আমার ক্যামেরা অফ করে দিই। এখন কিছুই দেখা যাচ্ছে না আর কি। দাঁড়ান দাঁড়ান, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই এবার আসছে। দেখা যায়। Okay, ঠিক আছে। তো এই যে বললাম যে আমরা প্রথম ক্লাসে হচ্ছে দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো একটা প্রজেক্ট হচ্ছে অটো নাইট লাইট আর একটা হচ্ছে অটো ফায়ার ইন্ডিকেটর। দেন এখানে দুইটা প্রজেক্টের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখার চেষ্টা করব, আমরা যে সেন্সর গুলো ইউজ করব, সেই সেন্সর গুলো কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, এবং তাদের ফিজিক্সটা কি আসলে সেই সেন্সর গুলো কাজ করে। আচ্ছা, যার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দিবেন তো। Okay, তো কিভাবে আসলে ফিজিক্স লেভেলে কাজ করে আমরা সেটা দেখবো। দেন হচ্ছে আমরা দেখবো যে ফ্লো চার্ট দেখবো, যে আসলে আমরা কিভাবে লজিক ইমপ্লিমেন্ট করতেছি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কোড এক্সপ্লেইন করবো, যে কিভাবে আমরা কোডের মাধ্যমে আমরা আরডিনোকে বা এই মাইক্রো কন্ট্রোলারকে এই প্রজেক্ট সম্পর্কে বোঝাতে পারছি, ঠিক আছে। সেম ভাবে হচ্ছে অটো ফায়ার ইন্ডিকেটর, সেটা হচ্ছে এখানে আমরা যে সেন্সর গুলো ইউজ করবো ফ্লেম সেন্সর, সেটা আমরা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখাবো, ঠিক আছে। আর ওকে, এরপর হচ্ছে দেখেন আরো আহ, আরেকটা প্রজেক্ট ছিল ক্লাস 1-এ, সেটা হচ্ছে অটো লেজার সিকিউরিটি সিস্টেম। এইগুলো হচ্ছে আপনার সবকিছু আমরা দেখাবো, কিভাবে হচ্ছে কন্ট্রোল করতে হয়, কিভাবে কাজ করে, ফিজিক্স লেভেল কিভাবে কি করে, সবকিছু দেখাবো। দেন হচ্ছে ক্লাস 2-তে দেখেন অটো ওয়াটার ট্যাপ সিস্টেম, এটা আমরা দেখাবো ক্লাস 2-তে, ঠিক আছে। সবকিছু আর কি একদম ডিটেলস দেখাবো, ঠিক আছে, যাতে একটা প্রজেক্ট করার পর আপনার স্যাটিসফ্যাকশন থাকে বা কোনো কনফিউশন না থাকে, ওই লেভেলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। দেন হচ্ছে দেখেন এখানে থিপ ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, তারপর অটো ইরিগেশন সিস্টেম, এগুলো হচ্ছে আমরা ক্লাস 2-তে দেখাবো আর কি, ঠিক আছে। তো এখানে যে সেন্সর গুলো ইউজ করবো, সেই সেন্সর গুলার কিভাবে কাজ করে, তার পিছনে ফিজিক্সটা কি, সবকিছু আমরা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা দেখেন যে লেভেল 2-তে আমরা চলে যাব। লেভেল 2-তে দেখেন যে লেভেল 2-তে মডিউল 1 এর মধ্যে আমরা প্রথমে যেটা বিল্ড করবো আর কি, যে অবস্টাকল অ্যাভয়েডিং রোবট। তো অবস্টাকল অ্যাভয়েডিং রোবটটা আমি ছিল আমার কাছে, এখন নাই, এখন হয়তো দেখাতাম। তো এই যে দেখেন এখন কিন্তু আমরা একটু লেভেল 1-এ যখন লেভেল 2-তে আসবো, তখন কিন্তু আমরা অনেকগুলো সেন্সর ইন্টিগ্রেট করবো এখানে, ঠিক আছে। লজিক গুলো একটু জটিল হবে আর কি। জটিল হলেও আপনাদের কোনো চিন্তার কারণ নাই, কারণ হচ্ছে আপনাদেরকে আমরা মাল্টিপল অনেক সেন্সর। সহজভাবে বোঝাই দেবো। ওকে, বুঝতে পারছেন কি, যাতে আপনারা খুব সহজেই আর কি এগুলো করতে পারেন। তো জটিল হলেও আপনাদের টেনশনের কোনো কারণ নাই আর কি। তো এখানে অবস্টাকল অ্যাভয়েডিং সেন্সর কিভাবে কাজ করবে, লজিক কি, ফিজিক্স কি, সবকিছু আপনাদের দেখানো হবে। দেন হচ্ছে লাইন ফলোয়িং রোবট, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম আমার থেকে। তো এটা কিন্তু আমরা করে দেখাইছি ক্লাসে, আমাদের আগের যে সেশন ছিল সেটাতে। তো ঠিক আছে, এটার ফিজিক্স কি, কিভাবে কাজ করে, প্রিন্সিপাল কি, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, দেন সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে ফায়ার ফাইটিং রোবট। তো একটা কমপ্লিট ফায়ার ফাইটিং রোবট কিভাবে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে ফায়ার ডিটেক্ট করবে, হ্যাঁ, কিভাবে আসলে পানি স্প্রে করবে। তো এইগুলোও কিন্তু আপনাদেরকে একদম পুরা এই যে আপনার কোর কনসেপ্ট থেকে শুরু করে কন্ট্রোল সিস্টেম, তারপর সিস্টেম ডিজাইন থেকে যে অ্যাডভান্স থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা,
এই সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, যাতে হচ্ছে আপনি যদি নতুন কোনো প্রবলেমে পড়েন তাহলে চিন্তা করতে পারেন আর কি, ঠিক আছে। এগুলো তো এক্সিস্টিং প্রবলেম, যেগুলো আমরা আবার শিখাবো। তো আপনারা নতুন প্রবলেম যাতে সলভ করতে পারেন সেটা আর কি আমাদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা নতুন কোনো প্রবলেম আসলে সেটা যাতে আপনি চিন্তা করতে পারেন। এই জন্য কিন্তু আমাদের আপনাদেরকে আসলে এত ডিটেলসে বোঝানো আর কি, যে কিভাবে ফিজিক্স লেভেলে কাজ করে, কন্ট্রোল কিভাবে কাজ করে, ঠিক আছে, যে সিস্টেমটা ডিজাইন কিভাবে করব, এইভাবে আর কি। তো এরপর আমরা দেখছিলাম যে লেভেল 3 তে এমবেডেড সিস্টেম এন্ড ড্রোন, যেখানে আমরা বলছিলাম। আচ্ছা ভাই তানিম ভাই, আরাব কি আছো? আরাব, জি ভাই, আসি। তুমি কি লেভেল 3 থেকে কন্টিনিউ করো তাহলে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি দেখে দিলাম। পরিচয় দিও আরাব। জি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাদিকুল নাসির আরাফ। পড়ালেখা করছি রুয়েট ইসি তে। সো আমি আপনাদের কোর্সের লেভেল 3টা কন্টিনিউ করব। এখানে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায় আর কি। জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের লেভেল 3 তে ESP32 মাইক্রো কন্ট্রোলারটা আছে। এখানে আমরা ESP32 আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। এখানে আরডুইনোর সাথে এটার কম্পারিজনটা দেখব। এটা কিভাবে ডুয়াল কোর হ্যান্ডেল করতে হয়, যেখানে আমরা আরডুইনোতে শুধুমাত্র সিঙ্গেল কোর নিয়ে কাজ করব, সেটা দেখব। তারপর আমাদের আছে জিপিআইও ম্যাপিং, অর্থাৎ জেনারেল ইনপুট আউটপুট ম্যাপিং। আমরা কোন কোন পিনে কি কি ধরনের কাজ করতে পারবো সেটা, এবং কোন পিন গুলোকে আমরা ইউজ করতে পারবো না, কোনো কাজে ইউজ করতে পারবো না, যেগুলো প্রোগ্রামিং এর জন্য ইউজ করব সেগুলো দেখবো। এর পরবর্তীতে আছে আমাদের এসি, এডিসি এবং ডিএসি, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমাদের এই প্রসেসর গুলো মূলত ডিরেক্টলি কোনো অ্যানালগ ভ্যালু রিড করতে পারে না, এটাকে ডিজিটাল ভ্যালু বা অ্যানালগ ভ্যালুকে কনভার্ট করে দিতে হয়। এই জিনিসটাকেই বলা হয় ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অথবা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এর পরবর্তীতে আছে ওয়াইফাই এবং ব্লুটুথ ইন্টারনাল মডিউল কনসেপ্ট, অর্থাৎ আমাদের ESP32 তে যে ইনবিল্ট ব্লুটুথ এবং ওয়াইফাই আছে, এটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয় বা কোনো প্রজেক্ট ইউজ করতে হয় সেটা দেখবো। এরপর আছে ওয়াইফাই প্রোগ্রামিং, অর্থাৎ আমাদের ESP32 কে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট অথবা স্টেশন মোড হিসেবে ইউজ করবো সেটা, কিভাবে রাউটারের সাথে কানেক্ট করব করে আইওটি প্রজেক্ট গুলো ডেভেলপ করব সেটা। এর পরবর্তীতে আছে বেসিক এইচটিটিপি রিকোয়েস্ট, ব্লুটুথ কন্ট্রোল, বিএলই ভার্সেস ক্লাসিক ব্লুটুথ। অর্থাৎ আমাদের ESP32 এর যে ফিচার গুলো আছে, যে উম, যে ফিচার গুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা যদি এটার কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে ওয়েব ওয়েব অ্যান্ড মোবাইল কন্ট্রোল। এখানে আমরা মোবাইল ওয়েবের মাধ্যমে আমাদের একটা সিস্টেমকে পরিচালনা করতেছি, যেখানে আমাদের সিস্টেম থেকে আমরা ডাটা নিয়ে আমরা মোবাইলে শো করতেছি, অর্থাৎ টেম্পারেচার অথবা স্মোক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, টাচ সেন্সর, এগুলো থেকে মূলত আমরা ডাটা নিয়ে আমরা মোবাইলে শো করতেছি। এটা হচ্ছে মোবাইল কন্ট্রোল। আর ওয়েব কন্ট্রোল যেটা, সেটা হচ্ছে এই একই জিনিসটা আমরা ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েব ইন্টারফেসে দেখতে পারবো। এখানে স্মার্ট হোম আর্কিটেকচার, লাইভ সেন্সর ড্যাশবোর্ড, এগুলা সাথে থাকবে। আমরা যদি এর পরবর্তীতে যাই, তাহলে আইওটি ডেভেলপমেন্ট এবং এমকিউটিটি ইন্ট্রো। এখানে মূলত এটা আমরা আমাদের একটা প্রজেক্টে কিভাবে ইউজ করে এটাকে ইন্টারনেটে কানেক্ট করব, অর্থাৎ আইওটি প্রজেক্ট কিভাবে ডেভেলপ করব সেটা নিয়ে আলোচনা করা হবে। এখানে কিভাবে একটা সার্ভারের সাথে এপিআই এর মাধ্যমে আমরা কানেক্ট করি সেটা, এবং আমাদের নিজস্ব অফলাইন সার্ভার, অফলাইন বলতে আমরা লোকাল লোকাল সার্ভার কিভাবে ইউজ করবো সেগুলো মোটামুটি আলোচনা করা হবে। যদি এর পরবর্তীতে যাই, তাহলে আছে পিসিবি ডিজাইন বেসিক্স, অর্থাৎ আমরা এখানে একটা পিসিবি কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখবো। এখানে আমরা যদি দেখি তাহলে স্কিমেটিক ডিজাইন, রিডিং সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে রিড করতে পারবো, রিড করা শিখবো। কিভাবে লাইব্রেরি ইউজ করতে হয়, কম্পোনেন্ট সিলেক্ট করতে হয়, এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া নেব।
এর পরবর্তী সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাউটিং রুলস, অর্থাৎ সরি আমরা কিভাবে এই কম্পোনেন্টস গুলোর মধ্যে রাউটিং করব সেই জিনিসটা আমরা এখানে শিখবো। কিভাবে আমরা গ্রাউন্ড প্লেটিং করব এবং টিআরসি চেক এর মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটা দেখবো ঠিক আছে কিনা। তাহলে আমরা এখন ইজি ইজি ইডিএ তে গিয়ে আমরা একটা পিসিবি ডিজাইন দেখি। আচ্ছা, এটা হচ্ছে একটা STM32 দিয়ে বানানো একটা ফ্লাইট কন্ট্রোলারের পিসিবি ডিজাইন, অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা যদি তাকাই তাহলে আমরা মেইন চিপটা দেখতে পারবো এবং এটার সাথে কিভাবে অন্য কম্পোনেন্ট গুলো কানেক্ট করা হয়েছে সেই জিনিসগুলো এখানে দেখতে পারবো। আমরা এখানে সেন্সর ইউজ করছি, কম্পাস, জিপিএস, আইএমইউ, তারপর পাওয়ার পাওয়ার রেল, বিভিন্ন জিনিস ইউজ করছি। সেই জিনিসটা মূলত আমরা সার্কিট ডায়াগ্রামে এখানে শো করছি। এরপর যদি আমরা ওইটার ইসে যাই, সার্কিট ডায়াগ্রামে যাই, তাহলে এখানে আমরা একটা টু লেয়ার পিসিবি দেখতে পাচ্ছি। এখানে লাল এবং নীল দুই দুই ধরনের তার দিয়ে দুইটা লেয়ারকে ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে টপ লেয়ার, বটম লেয়ার, আর এটা হচ্ছে টপ লেয়ার। অর্থাৎ আমরা একটা পিসিবির দুই সাইডে কিভাবে ডিজাইন করব সেটা। এখানে কিছু রুল মেনটেন করতে হবে, যে একটা তারের খুব কাছাকাছি আরেকটা তার দিয়ে দেওয়া যাবে না, কারণ এটা অনেক সময় প্রিন্টিং এর সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এই জন্য আমরা মূলত যেখান থেকে প্রিন্ট করাবো সেখানের যে রুল গুলো থাকে ওইগুলো দেখে নেব, যে মিনিমাম কতটুকু ডিস্টেন্সে এই প্রিন্ট করাতে পারে তারা। তো আমরা যদি এই সার্কিট ডায়াগ্রামটা 3D ভিউ দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের ওই সার্কিটের একটা 3D ভিউ। সবাইকে এ পর্যন্ত দেখতে পাচ্ছি, একটু জানাবেন প্লিজ। জি ভাই। ভাই আওয়াজটা একটু বড় করেন, বোঝা জি যাচ্ছে না। দেখছি দেখছি। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ভয়েস এলিফারটা সেটা সেটার একটা অ্যারে দেখবো আমরা। এলিফারটাতে যে অ্যারেটা দেখছি, এই সেন্সর অ্যারে, এই সেন্সর অ্যারেটার আমরা পিসিবি ডিজাইন দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাই কিছু শোনা যাচ্ছে না। আর কি শোনা যায়? মনে হয় নেটে মনে হয় ব্যাপক প্রবলেম আর কি, বুঝছো? হ্যালো আরাফ। হ্যালো। হ্যাঁ ভাই, এখন শোনা যায় আর কি, নেটের আচ্ছা দারুণ আচ্ছা প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। কোন পর্যন্ত? নতুন করে কানেক্ট করে ওই যে হচ্ছে ওই যে 14 ওইটা দেখালা আর কি, ওইখান থেকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, সরি, যে আমাদের একটা এলএফআর এ যে অ্যারে গুলো ইউজ করা হয়, এই অ্যারে গুলো অনেক এক্সপেন্সিভ এবং অনেক সময় এটা পাওয়া যায় না। এই জন্য আমরা একটা কাস্টম অ্যারে ডিজাইন করছি, যেখানে আমরা 14 চ্যানেলের অ্যারে 14 চ্যানেল ইউজ করছি, যেখানে আমাদের 14টা এলইডি পেয়ার আছে, যেটা এক একটা ইউনিট হিসেবে কাজ করবে। এটা মূলত হাতে কাস্টম ডিজাইন করা, যে কারণে আমাদের বাজার থেকে যে কোনো ধরনের কম্পোনেন্ট নষ্ট হলে বা চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা চেঞ্জ করতে পারবো। এটার যদি আমরা 3D মডেলটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারে। এটা আমরা বিভিন্ন ধরনের এলএফআর কম্পিটিশন বা যে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবো। এটার পারফরমেন্সও এমনি লিনিয়ার 8 অ্যারে থেকে এটার পারফরমেন্সটা অনেক ভালো। এই অ্যারেটা 3D এই পিসিবি ডিজাইনটা যে কোনো ইসে দিলে তারা প্রিন্ট করে দিতে পারবে। এটা সিঙ্গেল লেয়ার এবং ডবল লেয়ার দুইটাতেই আছে, এটা মূলত ডবল লেয়ার। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের ক্লাসে আসি। পরে অর্থাৎ সিলেক্ট। আমরা কিভাবে কিভাবে আমরা রাউটিংটা করব ভাই এটা শোনা যাচ্ছে না, শোনা এটা যাচ্ছে না। হলো। হ্যাঁ এখন শোনা যায় আর কি।
হ্যাঁ, এই সিলাইড থেকে শুরু করে যে ড্রোন ইঞ্জিনিয়ারিং এখান থেকে শুরু করো। হ্যাঁ। আচ্ছা, আমাদের এর পরবর্তীতে মডিউল 4 এ ড্রোন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ড্রোনের বেসিক কনসেপ্ট গুলা দেখানো হবে। অর্থাৎ আমাদের ড্রোনে যে কোর এলিমেন্ট গুলো ইউজ হয়, হার্ডওয়্যার এলিমেন্ট গুলা, যেমন ব্রাশলেস ডিসি মোটর, অর্থাৎ একটা ব্রাশলেস ডিসি মোটর কিভাবে কাজ করে, এটার মধ্যে আহ, কি কি ফাংশনালিটি হয়, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এরপর ইএসসি ফাংশন অর্থাৎ ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিব। এরপর প্রোপেলার ডিরেকশন এন্ড থ্রাস্ট, অর্থাৎ আমাদের যে ড্রোনটা নিচের দিকে থ্রাস্ট জেনারেট করে উপর দিকে উঠবে, এটা কিভাবে করবে এবং আমাদের প্রোপেলার ডিরেকশন কেমন হবে, এই জিনিসগুলো মূলত আমাদের এই ড্রোন হার্ডওয়্যার মধ্যে থাকবে। এর পরবর্তীতে পাওয়ার এন্ড পাওয়ার সিস্টেম এন্ড ফ্রেম, অর্থাৎ আমাদের ফ্রেমটা কিভাবে আমরা চুজ করব, কত ইঞ্চি ফ্রেমে আমরা কত ইঞ্চি প্রোপেলার লাগাবো, আহ, এবং কি ধরনের ব্যাটারি ইউজ করব, পাওয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে করব, ফ্লাইট কন্ট্রোলার, তারপর মোটর, ইএসসি, এগুলোর মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কেমন হবে, এই জিনিসগুলা, এবং তার সাথে ওয়েট ব্যালেন্স, অর্থাৎ আমাদের ড্রোনের ওয়েট ব্যালেন্সের ব্যাপারটা, এই জিনিসগুলো আমরা মূলত এই মডিউলে দেখব। এর পরবর্তীতে আমাদের স্টেবিলাইজেশন কনসেপ্ট, জাইরোস্কোপ ওভারভিউ, ফ্লাইট কন্ট্রোল আইডিয়া, পিআইডি, অর্থাৎ পিআইডি স্টেবিলাইজেশন মূলত একটা অ্যালগোরিদম যেটার মাধ্যমে আমাদের ড্রোন সহ এলএফআর সহ বিভিন্ন জিনিস ক্যালিব্রেট ক্যালিব্রেট করে বা স্টেবিলাইজেশনের কাজটা করা হয়। পিআইডি মূলত প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ বলা হয়। এটা একটা খুবই পাওয়ারফুল অ্যালগোরিদম, এটা আমরা কন্ট্রোল সিস্টেম মূলত ইউজ করা হয়। আমরা যদি পরবর্তী লেভেল 4 এ যাই, অর্থাৎ অ্যাডভান্স রস ইন্টিগ্রেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল আইওটি। রস বলতে এখানে বোঝানো হয় রোবোটিক অপারেটিং সিস্টেম। আমরা রোবোটিক অপারেটিং সিস্টেমের জন্য খুবই হাই পাওয়ারের বা মডার্ন বোর্ড গুলো ইউজ করি, যেমন রেসবেরি পাই, মডেল বি সহ জেটসন ন্যানো, এই ধরনের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ড গুলো ইউজ করি। রোবোটিক অপারেটিং সিস্টেম মূলত একটা অ্যাডভান্স কোর্সের পার্ট। এখানে আমাদের রস 1 এবং রস 2 কনসেপ্ট গুলা দেখানো হবে। এরপর নোড লাইফ সাইকেল, একটা নোড কিভাবে ক্রিয়েট করে, কিভাবে পাবলিশার, সাবস্ক্রাইবার, এগুলোর ডিপ আন্ডারস্ট্যান্ডিং এই মডিউলে থাকবে। এরপর বিভিন্ন প্যারামিটার সার্ভার সহ ট্রান্সফর্ম ফ্রেম কনসেপ্ট, এই জিনিসগুলো আমাদের মূলত এই রোবোটিক অপারেটিং সিস্টেমের মধ্যে থাকবে। তারপর আমরা যদি একটা সিমুলেশনে যাই, তাহলে এই যে যে রোবোটিক অপারেটিং সিস্টেমটা আমরা যে প্রজেক্ট গুলো বানাবো সেগুলো আমরা সিমুলেট করতে পারবো। সিমুলেট করে ভিজুয়ালাইজ করে দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা বানানো হওয়ার পরে সেটা কেমন কাজ করবে বা কি কি ধরনের সমস্যা ফেস করতে পারে, সেগুলো মূলত আমাদের সিমুলেশনের মধ্যে থাকবে। এখানে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার নাম উল্লেখ করা আছে, যেমন গাইজিবো একটা আছে, তারপর আহ, আরো কয়েকটা সফটওয়্যার আছে, এগুলো দিয়ে মূলত আমাদের এই প্রজেক্ট গুলো সিমুলেট করতে হবে। এর পরবর্তীতে যদি আমরা যাই, তাহলে আমাদের রিয়েল লাইফ হার্ডওয়্যার সম্পর্কে দেখবো, যেমন একটা আরডুইনো মেগা এবং একটা রাসবেরি পাইয়ের মধ্যে কমিউনিকেশন করার মাধ্যমে আমরা দুটা মোটরকে কন্ট্রোল করতেছি। এই এই জিনিসটা মূলত একটা রোবোটিক অপারেটিং সিস্টেমের পার্ট, কারণ এখানে আমরা একটা কম্পিউটার ইউজ করছি যেটা দিয়ে আমরা রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করতেছি। এখানে রস এর সাথে আরডুইনো ব্রিজ কিভাবে করতে হয় অথবা ESP32 কিভাবে ব্রিজ করতে হয় সেই জিনিসগুলো থাকবে। সিরিয়াল কমিউনিকেশন থাকবে, সিরিয়াল কমিউনিকেশনের যে প্রোটোকল গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। মোটর কিভাবে রিয়েল লাইফ ইন্টিগ্রেট করতে হয়, একটা ক্যামেরা কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো মূলত আমাদের এই অ্যাডভান্স রস ইন্টিগ্রেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল আইওটির মধ্যে থাকবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর, এর মধ্যে প্রক্সিমিটি সেন্সর, আইআর বিম, ইন্ডাস্ট্রিয়াল এন্ড হবি সেন্সরের যে কম্পারিজন বা পার্থক্যটা, সেটা মূলত আমাদের এই মডিউলে আরাফ, থাকবে। জি ভাই। একটু স্টপ হও, মানে দেখি ওই যে আমাদের ইমরান ভাই আসছে নাকি। ইমরান ভাই কি আছেন আপনি? হ্যালো ইমরান।
আচ্ছা ওই ভাইয়েরই পার্ট ছিল আর কি পিএলসি, সমস্যা না আর কি, তুমি কন্টিনিউ করো আর কি। ভাই তাহলে আপনি কন্টিনিউ করেন, এটা বেটার হয়। না না তুমি কন্টিনিউ করে দাও এটা, শেষ আর দুইটা সিলেট আছে তো কন্টিনিউ করে দাও। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের হবি সেন্সর অর্থাৎ যেগুলো আমরা ইউজ করি এবং ইন্ডাস্ট্রিয়াল যে সেন্সর, এইটার কম্পারিজনটা আমরা এই মডিউলে দেখব। তারপর ইন্ডাস্ট্রিয়াল সুইচিং ডিভাইসেস যেগুলো সেগুলো আহ, যেরকম রিলে লজিক, এসএমপিএস কনসেপ্ট, এসএসআর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই জিনিসগুলো মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল সুইচিং ডিভাইস এটার মধ্যে থাকবে। এটা কনভেয়র আমি একটু এবং আমি একটু বলে দিই আর কি। মনে হতে পারে যে এই ডিভাইসটা কত বড় দেখতে, কত কঠিন, আসলে কঠিন না আর কি। আপনি ধরতে পারেন যে আরডুইনো হচ্ছে ছোট ভাই, এই পিএলসি হচ্ছে বড় ভাই আর কি, বুঝছেন? আরডুইনো ছোট ভাই, রাজবেরি পাই মনে করেন যে মেজো ভাই, আর পিএলসি হচ্ছে বড় ভাই, বুঝছেন? জাস্ট মডিউলটা আপগ্রেড হয়েছে। আপনি আরডুইনোতে যেভাবে কোড করেন, এই যে এর উপরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে কিছু ছিদ্র ছিদ্র আছে, এদিকে মনে করেন ইনপুট আর নিচে হচ্ছে আউটপুট। এই আরডুইনোর মতোই সিস্টেম আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আর কি। জাস্ট এটা আর কি, জাস্ট আপনি রোবোটিক্স যেটা আপনি আরডুইনোর মাধ্যমে কোডগুলো কন্ট্রোল করতেছেন, ছোট একটা গাড়ি কন্ট্রোল করতেছেন, আর এইগুলোর মাধ্যমে আপনি রোবোটিক্স আর্ম বা আদার্স কনভেয়ার, বড় বড় কনভেয়ার বেল্ট এগুলো আর কি নিয়ন্ত্রণ করবে আর কি। বড় বড় মোটর, আপনি এখন 5 ভোল্টের মোটর ইউজ করতেছেন, তখন আপনি দেখা যাচ্ছে আপনি 200-400 ভোল্টের মোটর ইউজ করবেন, এরকমই পার্থক্য আর কি। ঠিক আছে, পরবর্তীতে কন্টিনিউ করো। আমরা যদি পরবর্তীতে যাই তাহলে অ্যাপ্লাইড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। এখানে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে স্মার্ট ওয়ার হাউস মনিটরিং। অর্থাৎ আমরা যে ছোটখাটো প্রজেক্ট গুলো দেখছি হোম মনিটরিং, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমাদের কি আসলো, এটা হচ্ছে স্মার্ট ওয়্যার হাউস মনিটরিং। অর্থাৎ আমরা এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওয়্যার হাউস গুলো থেকে সেটা কিভাবে কিভাবে মনিটরিং করব, বিভিন্ন সেন্সরের মাধ্যমে আমরা ট্র্যাকিং করব, ড্যাশবোর্ডের মাধ্যমে সব ডাটা লগ ইন করবো, এই জিনিসগুলো মূলত আমাদের এই মডিউলে থাকবে। এর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফায়ার সেফটি নোড। অর্থাৎ আমরা ইন্ডাস্ট্রিয়াল সেন্সর, ফ্লেম সেন্সর এবং অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে কিভাবে ফায়ার ডিটেক্ট করব এবং সেটাকে সেটাকে নিভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব, সেই জিনিসটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ফায়ার সেফটি নোডের মধ্যে দেখব। এরপর আছে আমাদের এমকিউটিটি অ্যালার্ট সিস্টেম, অর্থাৎ এই পুরো সিস্টেমটা কিভাবে আমরা একটা ওয়েব সার্ভারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা থাকবে। ফার্ম প্রোটেকশন সিস্টেম, ওয়াটার প্ল্যান্ট অটোমেশন, অর্থাৎ আমাদের একটা ফার্মে অটোমেটিক্যালি ওয়াটার ওয়াটার ডিটেক্ট হবে, পানি পানি আছে কি নাই এটা ডিটেক্ট হওয়ার মাধ্যমে আমাদের পাম্পের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আমরা অটোমেটিক্যালি পানি দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের সয়েল ময়েশ্চার মনিটরিং হবে এবং সেই অনুযায়ী পাম্প কন্ট্রোল হবে। এটা কমপ্লিটলি রিমোটলি অটোমেটিক্যালি হবে এবং আমরা চাইলে এটা রিমোটলিও করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের একটা স্মার্ট ফার্ম প্রোটেকশন সিস্টেম অথবা ওয়াটার প্ল্যান্ট অটোমেশন সিস্টেম আমরা বিল্ড করতে পারবো। তাহলে আমাদের এই পর্যন্তই। তানিম ভাই, হ্যাঁ আমি আছি আর কি। আমি এই মুহূর্তে হচ্ছে আর কি হলো আমার স্লাইড একটু নিয়ে যায় আর কি আপনাদের। তোমারটা অফ করে দাও। হ্যাঁ অফ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সরি, আমার স্লাইডটাকে একটু বের করে নিই। আমার স্লাইডটা দেখা যাচ্ছে, একটু জানাবেন। হ্যালো। ভাই যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে হচ্ছে আমাদের একজন হলো আমাদের বর্তমানে হচ্ছে রোবো ক্যাম্পাস বিডির রোবোটিক্স রিসার্চ এবং রোবোটিক রিসার্চ এন্ড ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে আমাদের আহ, শিমুল আহমেদ আছে। তিনি আমাদের সাথে এখন লাইভে যুক্ত হবে। শিমুল ভাইয়া, তুমি কি আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শিমুল, আসসালামু আলাইকুম ভাই, শোনা শোনা যাচ্ছে যায় আর আমাকে? কি। তোমার পরিচয় দিয়ে তো একটু কথাবার্তা বলো আর কি। তুমি যে রোবোটিক্স কিভাবে শিখছো, তোমার ক্যাম্পাসে কতটুকু কাজ করছো, এবং তুমি যে স্টার্টআপে এখন আছো সে সম্পর্কে একটু বলবো আর কি, তাহলে হবে।
ওকে ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিমুল আহমেদ। আমি বর্তমানে কুয়েটে পড়াশোনা করতেছি, থার্ড ইয়ারে, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি রোবোটিক্স নিয়ে কাজ করতাম, প্রায় বলতে গেলে সেই হিসেবে প্রায় 2 থেকে আড়াই বছর আমি এই ফিল্ডে আছি। আর আপনারা হয়তো প্রায় অনেকে হিথিয়ামের নাম শুনছেন। হিথিয়াম বাংলাদেশ, ওরা মেইনলি ব্যাটারি সেল করে। অনেকে হয়তো ইউজও করেন ওদের প্রোডাক্ট। তো ওদের হ্যাঁ একটা হ্যাঁ প্রোডাক্ট ছিল যে হিথিয়াম 111, 1 কিলোওয়াটের একটা পোর্টেবল পাওয়ার স্টেশন। যদি আপনারা কেউ এটা ইউজ করে থাকেন তাহলে নর্মালি এটার কিছু প্রবলেমের সাথে, মানে এর কিছু প্রবলেম আছে, রিজনটা আমি পরে বলতেছি। বাট এই প্রবলেমের সলিউশন হিসেবে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা এইচএস সাজেস্ট করে। আই গেস 1000 থেকে 1200 টাকা দাম নেয় ওইটার। সো ওই প্রজেক্ট অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে ডিজাইন করা। সো এটার এনক্লোজার থেকে শুরু করে ভেতরের পিসিবি পর্যন্ত আমি ডিজাইন করছি। স্টিল ওইটাতে কিছু ইস্যু আছে। সো বলতে গেলে এটা ধরুন আমার ছিল ফার্স্ট ইন্ডাস্ট্রি লেভেলের কোন একটা কাজ, যেটা অ্যাকচুয়ালি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো এরকম আরো বেশ কিছু প্রজেক্টে বলতে পারেন আমি আমি যুক্ত আছি। এটা বলা অ্যাকচুয়ালি আপনাদের জাস্ট ইন্সপিরেশনের জন্য, যে জাস্ট হয়তো মনে হইতে পারে যে আমরা হয়তো খুব বেসিক কোনো কাজ করতেছি, বাট অ্যাকচুয়ালি অ্যাডভান্স যদি কোনো কাজ করতে চান বা অ্যাকচুয়ালি মার্কেটে প্রোডাক্ট হিসেবে যাবে বা ভালো একটা বিজনেস করবে, এই ধরনের যদি কোনো প্রোডাক্ট আপনারা বানাইতে চান, অ্যাকচুয়ালি সবকিছু শুরুটা এভাবেই হয়। আর এখানে আমি আর একটা পটেনশিয়ালের কথা বলি। আচ্ছা, এই যে হিথামের যে ব্যাটারিকে, এইটা আমাদের দেশে যে প্রবলেমটা ফেস করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য সব দেশে করে না। অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা যেখানে হয়, এই যে এইসব প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয় চায়নাতে। আর চায়না অ্যাকচুয়ালি বাংলাদেশের মার্কেট বা বাংলাদেশের এনভায়রনমেন্টের কথা চিন্তা করে তারা কিন্তু কোনো প্রজেক্ট ডেভেলপ করে না, কারণ বাংলাদেশের মার্কেট অনেক ছোট। ওরা মেইনলি টার্গেট করে আপনার ইউরোপিয়ান কান্ট্রি, এরপরে ওদের ইকোলজিক্যাল সিস্টেম, ওদের এনভায়রনমেন্ট, ওদের কথা চিন্তা করে, এরপরে ওদের পাওয়ার গ্রিডের স্টেবিলিটি, এগুলোর কথা কথা চিন্তা করে প্রজেক্ট গুলো ডিজাইন করা হয়। বাট আমরা যখন আমাদের প্রবলেম সলভের জন্য ওই ওদের জন্য ডিজাইন করা প্রজেক্ট গুলো এনে আমরা ইউজ করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি ওইখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়। সো এইখানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের হাতে সুযোগ আছে যে আমাদের দেশের যে মার্কেট, সো আমাদের প্রবলেমের কথা চিন্তা করে, আমাদের এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আমরা যদি প্রোডাক্ট ডেভেলপ করি, দেন অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট গুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট গুলোকে বিট করতে হয়তো সমর্থ হবে। সো আপনাদের বলার মতো অ্যাকচুয়ালি এতটুকুই ছিল। আমার অ্যাকচুয়ালি এক্সাম চলতেছে, আমি আসলে জাস্ট হুট করে জয়েন করার মতো। তো তোমাকে তারপরে অসংখ্য তারপরে ভালো থাকবেন। আশা করি আপনাদের সাথে ভালো সময় যাবে। আহ, ধন্যবাদ সবাইকে। অল্প সময়ের মধ্যে সময় দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কি। তো ওই যে আমি আপনাকে এক সময় বললাম না রোবোটিক শিখলে কি লাভ, দেখছেন? সে কিন্তু স্টুডেন্ট, কিন্তু এখনো 2-3টা কোম্পানির কাজ হ্যান্ডেল করতেছে, তার তৈরি পৃথিবী এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলতেছে আর কি। এটাই হচ্ছে আমাদের লাভ রোবোটিক শেখার আর কি, বুঝছেন? পরবর্তীতে হচ্ছে আমরা তানভীর আহমেদের কাছে চলে যাবো। তানভীর কি আছেন? হ্যালো তানভীর, একটু সময় লাগবে আর কি, একটু 1 মিনিট থাকবেন আর কি, চলে আসবে এখনই। ইমরান ভাই কি আছেন? হ্যালো ইমরান হোসেন, ফোন চলতেছিল তো। একটু সময় নেবেন, একটু হালকা 2-1 মিনিট সময় দিবেন আর কি। আচ্ছা, ওরা আস্তে আস্তে আমি একটু হালকা আমার ওই যে আমাদের রোবোটিক্স এর মানে আমরা কতটুকু ফিল্ডে কাজ করছি আর কি, একটু এটা দেখাই দিব আর কি আপনাদের, যে আমরা কিভাবে কিভাবে ক্যাম্পাসের সাথে আর কি আমরা কিভাবে কাজ করি, এই সময় একটু এটা আমরা দেখাই দিব আর কি। তো আমি আবার আমার স্লাইডে নিয়ে যাই। এই পর্যন্ত আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ, এই যে স্লাইড, হ্যাঁ এই স্লাইডে আসছে, আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের যে ক্যাম্পাস অ্যাম্বাসিডরের বিষয়টা আর কি আপনাদের বললাম আর কি। আমাদের প্রায় হচ্ছে এই যে এখানে আর কি দেখা যাচ্ছে আমাদের প্রায় হচ্ছে পরবর্তীতে যদি নিয়ে যায় আর কি, দেখবেন আপনি
এই যে আমরা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে আর কি হ্যান্ড অন রোবোটিক্স প্রজেক্টও আমরা করছি আর কি, মানে বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে রোবোটিক্সের ওয়ার্কশপের আয়োজন করছিলাম আর কি, যে আমরা আমাদের হলো আমাদের যারা টিউটর আছে এদেরকে নিয়ে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজে গেছিলাম আর কি। সেখানে হচ্ছে আমরা হ্যান্ড অন রোবোটিক্স প্রজেক্ট কমপ্লিট করে আসছি একবারে প্র্যাকটিক্যাল। সেখানে যে দেখছেন একটা লাইন ফলোয়িং রোবট আছে, একটা হলো ফোন দিয়ে তৈরি রিমোট কন্ট্রোল রোবট আছে আর কি, যে চালাচ্ছে। স্যাররা সব বসে আসে দেখতেছে যে স্টুডেন্ট, এগুলো ছিল আর কি। আর একটা দেখা হচ্ছে যে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একবার গিয়েছিলাম আর কি। সেখানে আমরা এই যে রোবোটিক্স এর অনেকগুলো রোবট নিয়ে গেছিলাম আর কি। সেখানে ওইগুলা তাদের হাতে বিল্ড করে আর কি, সেগুলো চালাইছে, টেবিলের উপরে চলতেছে, যে স্টুডেন্টরা আর কি হলো রোবোটিক্স এ কাজ করতেছে। আর এই যে ভাই এতক্ষণ ছিল আর কি, এই যে গৌরব রয় ভাই টিউটর হিসেবে আর কি ক্লাস নিচ্ছিল তাদের। মোটামুটি এইভাবে আমরা হ্যান্ড অন রোবোটিক্স এর প্রজেক্টর আমরা হলো রোবোটিক্স ওয়ার্কশপেরও আয়োজন করে থাকি আর কি। আর এই যে বিভিন্ন ক্যাম্পাস আমাদের অনারেবল অ্যাম্বাসিডর গুলো হচ্ছে যে বুয়েটে আছে আর কি 4-5 জন, তারপরে এই যে নোয়াখালীতে, এই যে কুয়েটে, তারপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন, তারপর যে বাংলা স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রিন ইউনিভার্সিটি, লক্ষ্মীপুর পলিটেকনিক, তারপরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর হচ্ছে এই যে ইউআইইউ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আইআইইউসি, তারপর হচ্ছে এই যে নিটার। মোটামুটি অনেকগুলা ক্যাম্পাসে আমাদের আছে। এই যে বিজ্ঞান এই যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আছে আমাদের সুয়েটের অ্যাম্বাসিডরও আছে ভাইয়া। তার মোটামুটি পরিচয় করাই দিলে ভালো হতো, আমরা ছবি দিয়ে দিব আর কি। মানে আমাদের মিটিংটা দ্রুত হয়ে গেছে তো আমি তাদের ছবির ব্যানারটা ডিজাইন করতে পারি না এখনো। এই যে আমাদের ঢাকা পলিটেকনিক আছে, এই যে লক্ষ্মীপুর পলিটেকনিক, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এই যে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, এই যে স্কুলেরও অ্যাম্বাসিডর আছে আর কি। এটা কোথায় তারপর হচ্ছে আর একটা ইসে নিয়ে যায় তোমাদের। মোটামুটি অ্যাম্বাসিডর আমাদের প্রায় 40 থেকে 45 জন অ্যাম্বাসিডর আছে আর কি। ওই যে মোটামুটি আমাদের যে এটা আমরা শিখতেছি আর কি। হ্যাঁ, এই যে এর মানে ভবিষ্যতে কি আমরা রোবোটিক্স কোর্স করাই দিয়ে কি আমরা হারাই যাব না, আমাদের এটা কতদিন থাকবে আর কি। এই যে লাইফ সাপোর্ট এবং প্রশ্ন উত্তর এই পর্বে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যখন রোবো ক্যাম্পাস পিডির সাথে আছেন তখন আপনি একটা শুধু ক্লাসই করতেছেন না, আপনি একটা পরিবারের অংশ হচ্ছেন। এই যে ওরিয়েন্টেশন আমরা ওরিয়েন্টেশনই শেষ নয়, বরং সারা জীবন আপনি আমাদের সাপোর্ট পাবেন। চাকরি হোক, উচ্চশিক্ষা হোক, ক্যারিয়ারে বিভিন্ন জায়গায়, কমিউনিটির দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনি চাইলে আমাদের সাথে, আমাদের রিসার্চ প্যানেল গ্রুপ আছে, আমাদের স্টার্টআপ কোম্পানি আছে, সেখানে আপনি যদি ভালো রোবোটিক্স এর কাজ পারেন ভবিষ্যতে আর কি সেগুলো নিয়ে আগাতে পারবেন। এবং লাইফে ক্যারিয়ার রিলেটেড কোনো সাপোর্ট হলে যে ভাই আমি কি করবো, আমি রোবোটিক্স নিয়ে আগাতে চাচ্ছি বা আমি এই ডিপার্টমেন্ট নিয়ে আগাতে চাচ্ছি, আমার ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল হবে আর কি। তো এইভাবে আপনি আগাতে পারবেন আর কি। মোটামুটি আর কি আমাদের এইভাবে আর কি আমাদের কোর্সগুলো চলবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসের রুটিনও আমরা তৈরি করে ফেলেছি আর কি। আমাদের এই মুহূর্তে হচ্ছে আমাদের তানভীর আহমেদ, তুমি কি আছো? হ্যালো, হ্যাঁ তানভীর। আচ্ছা, এতক্ষণ কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছিল? জি ভাই। জি ভাই। হ্যাঁ তানভীর আহমেদ, তুমি কি আছো? একটু সময় দিবেন। মানে তানভীর মনে হয় নাই ভাই। তো যারা হ্যান্ড রেজ করেছেন তারা কি প্রশ্ন করতে যাচ্ছেন বলতে পারেন? জি ভাইয়া, আমি করতে যাচ্ছিলাম। আমি জানতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলাম বলো। যে আমাদের যে লেভেল 4টা, ওটা তো বেশ অনেকগুলো সেক্টর নিয়ে একসাথে করা, তো ওটা আমরা কিভাবে শিখতে পারবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যদিও লেভেল দেখতে পাচ্ছ, অনেকগুলো সেক্টর আসলে সেরকম না, সবকিছু আসলে আমাদের রোবোটিক্স এর মধ্যেই পড়বে এবং শেখানোর দায়িত্বটা হচ্ছে আমাদের। তো এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, বুঝতে উম, পারছেন? জি ভাইয়া, ওটা কি আমরা ফিজিক্যাল করব নাকি সিমুলেশন টাইপ বা হ্যাঁ, এরকম? আচ্ছা, যে জিনিসটা হচ্ছে দেখতে আমরা যদি হচ্ছে সিমুলেশন করি, দেখেন দুইটা আকাশ পাতাল পার্থক্য। একটা সিমুলেশন করা আর ইমপ্লিমেন্ট করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমাদের প্রজেক্ট গুলো অবশ্যই আমরা কম্পোনেন্ট কিনে নিয়ে দেন হচ্ছে আমরা
না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো, বুঝছেন? সিমুলেশন না, কিন্তু সিমুলেশন দিয়ে কিছুই শিখতে পারবেন না। আমাদের যে উদ্দেশ্য আপনাদেরকে শেখানোর, তো সেই শেখানোটাই কিন্তু হবে না আপনারা যদি সিমুলেশন শেখায়। রিয়েল লাইফের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? সিমুলেশন না, অবশ্যই কম্পোনেন্ট বা মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে আমরা দেখাতে হবে, বা আপনাদের যদি শিখতে চান অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হবে। ভাইয়া Next- হ্যাঁ শিওর, বলো। এটা কি পেইড কোর্স নাকি? ও না না না, কোনো পেইড কোর্স না, আমাদের লেভেল 1 হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? লেভেল জি 1 যদি সবকিছু কোনো কিছু যদি শিখতে পারেন লেভেল 1 থেকে শিখতে পারেন, দেন যদি আপনার ভালো লাগে যে না আমার হচ্ছে লেভেল 2 তে যাওয়া দরকার, দেন ও হচ্ছে আপনি কানেক্ট লেভেল 2 তে আসবেন, ঠিক আছে? লেভেল Level- কয়টা হবে? লেভেল লেভেল হচ্ছে মেনলি হচ্ছে 4টা, তবে মেনলি হচ্ছে আমরা 2টা শেখাবো আর কি, বাকি 2টা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে আর কি, লেভেল 3 এন্ড লেভেল 4 আর কি। আচ্ছা ভাই। তো লেভেল 2 এখানে তে যাওয়ার পিডিএফ জন্য গুলো আমরা পাওয়া সামনে যাবে? চার্জ নিব আর কি। জি জি, ক্লাসের পিডিএফ গুলো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের স্লাইডের পিডিএফ পাওয়া যাবে, ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে। এবং কি হচ্ছে আমাদের গ্রুপ থাকবে একটা, যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমরা কারো যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, আমরা ইনস্ট্রাকটররা যারা আছে আমরা হচ্ছে যেভাবে হোক আপনার হচ্ছে হেল্প করবো আর কি। আপনার যদি এটা আমরা জানি যে প্রথম প্রথম আপনি যখন করতে যাবেন আপনার অনেক জায়গায় ঝামেলা হবে, তো ওইগুলো আমরা সলভ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। দেন নেক্সট ভাইয়া আচ্ছা, লেভেল লেভেল 1 এ কয়টা ক্লাস হবে? ওইখানে একটু বেশি ক্লাস হবে 10 থেকে 12টা। তো আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন লেভেল 2 পেইড নাকি? কথা হচ্ছে ভাই লেভেল 2 পেইড না আসলে। পেইড বলতে আমরা হচ্ছে লেভেল 2 এ ওঠার জন্য আমরা কিছু একটা চার্জ রাখবো, যেটা মনে হয় কত ভাই তানিম ভাই? আমি একটু কথা বলি ভাইয়া। শিওর। হ্যাঁ, আসলে আমাদের লেভেল 1 এ আর কি আমরা 7টা ক্লাস রাখছি আর কি। প্রথম 2টা ক্লাসে আমরা হচ্ছে একটু ইন্ট্রো করাবো, যে দেখালাম, পরবর্তী আরডুইনো প্রোগ্রামে আমরা চলে যাব এবং লেভেল 1 এ একটা পরীক্ষার আয়োজন করা হবে আর কি, বুঝছেন? আর আমাদের আসলে আপনাদের যে প্রোগ্রামটা, আপনি বলতে পারেন যে ভাই আপনাদের কোর্স থেকে পেইড কোর্স, আপনারা টাকা নেন। ভাই আমাদের এই যে কোর্সটা ডিজাইনটা আপনাদের দেখালাম, আপনি যদি যে কোনো নেটে বা যে কোনো প্ল্যাটফর্ম আদার্স একাডেমি আছে সেখানে যদি সার্চ করেন, আপনি কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা কিন্তু আমাদের কোর্স ফি আর কি, অনলাইন কোর্স ফি তারা এরকম নেয়। আমরা জাস্ট আপনাদের প্রথমে বললাম যে আমরা যত কম করেছি বিনামূল্যে প্লাস সামান্য কষ্টের বিনিময়ে আমরা রোবোটিক শেখাই। জাস্ট আপনাদের এই যে এত সুন্দর একটা আয়োজন করছি, সবাই একটা সাথে ক্লাস করতেছেন, এর পিছনে একটা টিম কাজ করতেছে, জাস্ট তাদের একটু খরচটা অনলাইনে আমাদের কিছু কষ্ট হয়, এই কষ্টটাই শুধু আপনাদের থেকে নিব। লেভেল 2 তে মাত্র 450 টাকা দিয়ে আপনি জয়েন হতে পারবেন। যে এলএফআর এর কোর্স, একটা মাত্র এলএফআর তৈরি করতে সেদিন দেখলাম একটা একাডেমি, মনে হয় নামটা কি, রোবোটিক ভ্যালি মনে হয়, 800 টাকা নিচ্ছে জাস্ট এলিফার তৈরি করাবে একদিনের। আর আমরা 1 মাসের কোর্সে আপনাদের মাত্র 450 টাকা নিব। এর পিছনে আমাদের অনেক কষ্ট হয়, জাস্ট কষ্টটা উঠানোর জন্য আর কি। আমরা যে এটা দিয়ে বড় বিজনেস করে আগাবো এরকম কোনো প্ল্যান আমাদের নেই আর কি। আর আপনারা সহজে আর কি পরবর্তীতে কোর্সগুলো আপনাদের সুন্দর ডিটেলসে দেখানো হয়েছে, যাতে আপনারা কোনো ঝামেলার সাথে জয়েন হতে পারেন। তো এই মুহূর্তে হচ্ছে আমরা একটু আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আমাদের যে কি কাজে লাগবে এর জন্য আমাদের এক বড় ভাই আছে আর কি, তার কাছে নিয়ে যাব। ইমরান ভাই, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমি তোমাকে হচ্ছে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা যে যে রোবোটিক্স শিখতেছি, আসলে আমরা কেন শিখবো রোবোটিক্স? আসলে ইন্ডাস্ট্রিতে এই রোবোটিক্স শেখাটা কিভাবে কাজে লাগে আর কি। যে আমি একটা ফ্রেশার হিসেবে বাড়াবো, সাথে আমার একটা রোবোটিক্স কোর্সের মানে একটা সার্টিফিকেট থাকবে এবং কোর্সগুলো আমি প্র্যাকটিক্যালি করি, তখন আমার ভ্যালুটা কিভাবে বিবেচনা হয়, এবং যখন আমি জব পাবো সেক্ষেত্রে আমার রোবোটিক্স নলেজটা কিভাবে কাজে লাগে। আপনি একটু আপনার ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে জব করতেছেন, প্রায় 10 বছরের কাছাকাছি, আপনি প্র্যাকটিক্যাল কাজের সুযোগ আছেন, অনেক বিদেশি ইঞ্জিনিয়ারদের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে আর কি। আপনি একটু বলেন আপনার আপনার এতদিনের পথ চলা থেকে, আপনি একটু 2 থেকে 5 মিনিটের মধ্যে একটু এক্সপ্লেন করেন আসলে ভবিষ্যতে আমাদের রোবোটিক্সটা কি কাজে লাগবে। ইমরান ভাই, আসলে কেন শিখবো এটা হচ্ছে একটা কোশ্চেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সমস্যা নাই, তো আপনার বলতেছি। পরিচয়টা হ্যাঁ, একটু দিবেন ভাই, একটু আমার আগে। এই 10 বছরের ভাই একটু আপনার, অভিজ্ঞতা যেটা আমি বুঝতাম, 10 ইমরান ভাই বছর। একটু আপনার হ্যাঁ পরিচয়টা বলেন একটু বলেন। দিবেন আর কি, দিয়ে শুরু করেন প্লিজ। আমি ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার হিসেবে সিটি গ্রুপে আছি, রূপসীতে, সিটি গ্রুপে। হ্যাঁ, রূপসী পোর্ট লিমিটেড বেগারসে।
হ্যালো, হ্যাঁ, আমার এবার কথা আপনি কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। এবার আপনি পরবর্তীতে আরকি আপনার আমাদের যে প্রশ্নটা আমরা করলাম আরকি রোবো ক্যাম্পাস বিডি পক্ষ থেকে আপনি একটু আপনি প্রশ্ন উত্তরটা একটু সুন্দরভাবে দিবেন। আচ্ছা আচ্ছা। তো কেন শিখবো এটার প্রথম কথা হচ্ছে যে আমাদের ট্রাবল শুটিং এর জন্য সেটা সবার আগে দরকার। এমন না যে আমরা শখের বসে বসে শিখতেছি, হ্যাঁ। আমরা যদি এই কোডিংটা ভালোভাবে শিখতে পারি তাহলে পিএলসি দিয়ে আমরা আগাতে পারবো। ইন্ডাস্ট্রিতে মূলত হচ্ছে পিএলসির উপরে চলে। তো পিএলসির যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাডার টাইপের, আর একটা হচ্ছে টেকচারাল, যেটা সি প্রোগ্রামিং বলে, হ্যাঁ। আমরা যেটা শিখতেছি এখানে রোবোটিক্স, রোবো ক্যাম্পাস বিটিতে। তো এখানে এটার গুরুত্ব আসলে অপরিসীম, এটাই আর কি। তো অনেক সময় দেখা যায় যে পিএলসি দিয়ে তো সবাই শিখতে পারে না, বা পিএলসির দামটা অনেক বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে আরডিনো দিয়ে শেখার অনেক ভালো একটা সুযোগ, যে কম খরচে সহজে শেখার জন্য। আর টেকনিশিয়ানরা হচ্ছে ডায়াগ্রাম দেখে দেখে সর্বোচ্চ কাজ হচ্ছে পিএলসির আউটপুট পর্যন্ত ওর সীমা শেষ। কিন্তু আপনি যখন একজন একজন প্রোগ্রামার হবেন বা আরডিনো দিয়ে ভালোভাবে কোডিং শিখতে পারবেন, তখন হচ্ছে আপনি পিএলসির ভিতরে যে মেইন লজিক, যে কার এগেইনস্টে এই ইনপুট আউটপুট গুলো কাজ করতেছে, ওইখানে আপনি আসলে একজন এক্সপার্টের মতো ভূমিকা রাখতে পারবেন, যেহেতু আপনি হচ্ছে এই কোডিং গুলো জানেন বা জানতে পারবেন। ওইটাই। আর মূলত ভাই আরেকটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে পিএলসি ইঞ্জিনিয়ার গুলো আসলে কতটুকু, এটা কি আসলে অ্যাভেলেবল বা শর্ট, মানে কতটুকু, মানে আপনাদের আপনার কোম্পানিতে যে বর্তমানে কাজগুলো আসলে আপনার, আমি ভাই প্রশ্ন একটু করে নিই। বর্তমানে যে আপনারা যে হ্যাঁ, বিদেশি ইঞ্জিনিয়ার হায়ার করেন, সাপোজ 1 মাসের জন্য একটা ফ্রান্স থেকে কিছু ইঞ্জিনিয়ার আসলো, তার আপনার সিটি গ্রুপের সব কাজ করে গেল, যে 500 থেকে 1000 কোটি টাকা তারা নিয়ে গেল। সেক্ষেত্রে বাংলাদেশের রেস্টুরেন্ট গুলো যদি পিএলসি বা রোবোটিক্স শিখতে পারে, এবং ভবিষ্যতে যদি আমরাই তো পিএলসি ট্রেনিং করাবো আর কি, ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে আর কি, সেক্ষেত্রে তারা কতটুকু আগাতে পারবে আর কি? এইখানে ভালো একটা সুযোগ আছে। আর বাংলাদেশে আসলে অটোমেশনের ইঞ্জিনিয়ার খুবই কম, খুবই কম। হাতে গোনা অল্প কিছু ইঞ্জিনিয়ার আছে, তা আবার মানে অনেক, তাদের মূল্য অনেক। আর এখন বর্তমানে যারা ইন্ডাস্ট্রিতে ঢুকে অটোমেশনের জন্য, এদের প্রত্যেকেরই স্টার্টিং স্যালারি হচ্ছে বর্তমানে 60,000 টাকা। হ্যাঁ, আর হচ্ছে যেটা বললেন বিদেশিদের কথা, ওদেরকে দিয়ে আসলে আমরা এরকম 1,000 2,000 টাকা, 2,000 কোটি টাকা দিয়ে যখন কাজ করায়, কাজ করার পরে যখন তারা চলে যায়, এরপরে হচ্ছে ট্রাভেল শুটিং এর সময় আসে যখন তাদেরকে খুব ইমার্জেন্সি ভাবে দরকার হয়, ওরা আসলে এইভাবে ডিমান্ডটা করে যে তারা ঘন্টা বেচিয়ে কাজ করবে, আর প্রতি ঘন্টার জন্য $400 নিবে। তো এইখানে যদি আমাদের বাংলাদেশি কেউ যদি এই কাজটা করে দিতে পারে, তাহলে তো তার এখানে অনেক মোটা অঙ্কের একটা লাভ হবে। $400 মানে ভাবা এই যায় ক্ষেত্রে 4 এক, মানে প্রায় 6 লাখ টাকা। চার হ্যাঁ, থেকে চারশো 5 লাখ ডলার টাকা পার ঘন্টা, আওয়ার। প্রতি ঘন্টা কিন্তু পার আওয়ার। হ্যাঁ, প্রতি ঘন্টা। এটা হচ্ছে এভারেজ, এখন অনেকে আবার বেশিও ডিমান্ড করে। আর হচ্ছে ভাইয়া, আপনি একটু কাজ করুন। কয়েকদিন আগে আমি শুনলাম যে আপনার একটা কোম্পানিতে এরকম প্রবলেম হয়েছিল যে 4টা ড্রাইভারের দাম 48 লাখ টাকা। আপনি সামান্য একটা 20-30 হাজার টাকা পিএলসি প্রোগ্রামিং দিয়ে আপনার এই হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামটা দিয়ে আপনি সলভ করলেন, সেটা একটু বলেন প্লিজ। এটা হচ্ছে আমাদের ক্রিম ডোজিং সিস্টেম। তো একটা সিলিন্ডারের দাম যেটা ওরা দিছে, এর দাম পরে প্রায় হচ্ছে 75 লাখ টাকার মতন, শুধুমাত্র একটা সিলিন্ডারের দাম। এইভাবে আমাদের 8টা লাইনে হচ্ছে 8টা সিলিন্ডার লাগানো আছে। কিন্তু এগুলোর সমস্যা হচ্ছে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হোক ভালো কথা, কোম্পানি টাকা দিয়ে কিনবে, টাকা আছে তাও সমস্যা নাই। বাট প্রবলেম হয়েছে এই জিনিসটা অ্যাভেলেবেল বাংলাদেশে না, যার কারণে হচ্ছে অনেক ডিলে হয়ে যায়। বিদেশ থেকে মাল নিয়ে আসার জন্য কথা বলা, তারা দিয়ে যাবে, এরপরে ফিটিং এ অনেক কষ্ট করে দেয়। তো আমরা এটা কি করছি, একটা পিএলসি নিয়ে আসছি, হ্যাঁ, 1200 মডেলের। আর হচ্ছে সিলিন্ডার হচ্ছে আমরা নিউমেটিক যে সিলিন্ডার গুলো আছে, এই সিলিন্ডার গুলো দিয়ে কাজ করে ফেলাইছি। তো যেখানে আমাদের ওইখানে 8টা সিলিন্ডারের দাম দেখেন গুণ করলে কত হয়, 8 × 75 লাখ করে। ওই সম্পূর্ণ কাজটা আমরা করছি, সব মিলিয়ে হচ্ছে আমার 1 লাখ টাকার মতন গেছে আর কি এভারেজে। কারণ একটা পিএলসির দাম 40 থেকে 50 হাজার টাকা, আর সিলিন্ডারের যা দাম হয় এরকমের। তো এই তাহলে ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভালো সুযোগ আগানোর। তাহলে ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি আমাদের সাথে থাকার জন্য। ইমরান ভাই যেহেতু আমাদের প্রায় 10 বছর হলো
তিনি এই পিএলসি সেক্টরে আছেন, পরবর্তীতে আর কি অনেক জবও করছেন, বিদেশিদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ভাইকে আমরা 4th লেভেলে আমরা টিউটর হিসেবে পাবো ইনশাল্লাহ। তো আপনাকে ইমরান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আর কি। আহ, ঠিক আছে, আমরা এখন এবার আমরা প্রশ্ন উত্তর সেশনে চলে যাব আর কি। আচ্ছা তানভীর ওই আহমেদ যে কি আছেন? যদি স্টুডেন্টদের কোনো কোশ্চেন থাকে তারা কিন্তু করতে পারে, ও যদি কোনো হ্যাঁ জানার থাকে। ইমরান, আচ্ছা ইন্ডাস্ট্রি লেভেলের কোনো কোশ্চিন কি আছে, যে ভাই ইন্ডাস্ট্রিতে কেন আমরা শিখবো, এই লেভেলে কি কোনো কোশ্চিন আছে? তাহলে ভাই যেহেতু আমাদের সুযোগ দিল, তাহলে আপনারা প্রশ্নটা করতে জি পারেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমি নিউমেটিক এবং হাইড্রোলিক সিস্টেমের উপর কোর্স করেছিলাম বিটেক থেকে। তো এই যে আমাদের যে এই যে নিউমেটিক অ্যাকচুয়েটর যেগুলো আছে, ডেক গুলো, এগুলোর ব্যবহার কি ইন্ডাস্ট্রিতে, মানে অটোমেশন ফিল্ডে কিরকম ব্যবহার আছে মানে বাংলাদেশের ক্ষেত্রে? প্রচুর ব্যবহার। অনেক জায়গায় বর্তমানে মোটরের পরিবর্তে কিন্তু আমরা সিলিন্ডার ইউজ করতে পারি। হ্যাঁ, আর একটা ইন্ডাস্ট্রি চলেই হচ্ছে মোটর আর সিলিন্ডারের উপরে। এটা তো মনে হয় যে জানা আছে। আমরা জি জি, যেমন এই যে যেটা আমরা নিউমেটিক কাজ করেছিলাম, হ্যাঁ, ক্রিম ডোজিং এর জন্য, তো আমরা কিন্তু এটা চাইলে মোটর দিয়ে করতে পারতাম, যে কতটুকু জি ঘোরার পরে কতটুকু বাল্ব ওপেন হবে এরপরে পড়বে। ওই যেটা বলছিলাম আপনাকে, হ্যাঁ, ওইটা কিন্তু মোটর সিস্টেমই, যেটা আগে ছিল যে সিলিন্ডারের উপর, ওগুলো হচ্ছে মোটর সিস্টেম। আর এখন আমরা যেটা লাগাইছি এটা হচ্ছে নিউমেটিকে শুধুমাত্র ওপেন ক্লোজ হবে এয়ার এর মাধ্যমে। এই জি জি কারণে জি কিন্তু কষ্ট আমরা অনেক কমাই নিয়ে আসতে পারছি। তো এই ক্ষেত্রে জি। আমাদের বুঝতে হবে যে কোনটার দাম বেশি পড়ে, কষ্ট বেশি পড়ে, এবং এটা কম বেশি আমরা কোনটার ভিতরে করতে পারি। আপনার কোশ্চেনটা অনেক সুন্দর ছিল। আরে আর তুমি কিছু আসো না রে ভাই, তুমি সবাই আসো, তুমি না আসলে হবে না। আরে 1 মিনিট সালাম দিলা শেষ, আমি আছি তোমাদের সাথে থাকবো শেষ। আর কি কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারেন। ভাইয়া আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমরা যদি কোনো প্রোডাক্ট বানাই, এটা আমরা মার্কেটিং কিভাবে করবো? একটা ছোট যন্ত্র বানাইলাম, চায়নারা যেভাবে মার্কেটিং করে আমরা কিভাবে মার্কেটিং করবো, এটা বিক্রি কিভাবে করে শুরু করবো? এটা একটু উত্তর দিলে ভালো হতো। আমি আপুর ইমরান না, আমি আপুর কথাটা বলি আর কি। আপু দেখেন, আপনাদের জন্য এই যে বললাম যে আসলে বাংলাদেশে শিক্ষা সেক্টরটা এরকম যে আপনাকে জাস্ট মানে আমি ওইভাবে অসম্মান করবো না, জাস্ট আপনাকে সেফ একটা সার্টিফিকেট হাতে ধরাই দিবে আর কি, আর কিছু আপনি পাবেন না। এই সার্টিফিকেট দিয়ে আপনি কিছু পাবেন না, আপনি মার্কেটিং নলেজ শিখতে পারবেন না, আপনি কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জ্ঞান পাবেন না, আপনি সফট স্কিল, মার্কেটিং স্কিল, মানি ম্যানেজমেন্ট, এগুলো আপনি কিছু শিখতে পারেন না। এটা আপনাকে কি হতে হবে জানেন, আমরা আমাদের সেক্টরে যারা আছে, আমাদের স্টার্ট আপ কোম্পানি আছে, আমরা এখানে যতটুকু পারি তাদের টেকনিক্যাল স্কিল শেখাই, এবং কেউ যদি ক্যারিয়ার গাইডলাইন সাপোর্ট থাকে সেক্ষেত্রে আমরা কিছু তাদেরকে সাপোর্ট করি যে তোমরা আশেপাশে এই কোর্সটা করে নিতে পারো সফট স্কিল। এবং আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা পড়ালেখার পাশাপাশি সফট স্কিল কি, মানি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং, এইগুলো সম্পর্কে একটু নলেজ রাখবেন। এই যে পোস্ট কাঞ্চন আছে, ভিন্ন ভাইয়া আছে, তারপরে আমাদের এই যে সোহাগ ভাইয়া আছে উদ্ভাসের, ভাই কিন্তু অন্যরকম উদ্যোক্তার একটা কোর্স করছে, ভাই কিন্তু সেলস শেখানো হয় বুঝছেন। আমরা মনে করি সেলসম্যান মানে এইটাকে অনেক খাটো করে দেখি। আরে ভাই, সেলসম্যান যে স্ট্র্যাটেজি দিয়ে চলে, একটা কোম্পানি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার ওইটা ওই স্কিল দিয়ে চলে, ওই স্কিল দিয়ে ওই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারটা ট্রান্সফার হয় ওই সেলসম্যানের কারণে। আচ্ছা, সেলসটা একটা অনেক বড় একটা মনে করেন যে সেক্টর আর কি বুঝছেন। তো রোবো ক্যাম্পাস বিডির সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের এই গাইডলাইনও দেওয়া যাবে। আমরা যদি কোর্স নাও করাতে পারি, অন্তত পথ দেখা দিতে পারবো যে তুমি এটা এই কাজটা যায় আপনি করেন। তো আদার্স কোনো ইমরান ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে আর কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যতটুকু ছিলেন আর কি। আমাদের সেশনটা বড় হয়ে যাচ্ছে, তো আর কি আপনাকে আবার আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই আর কি, ক্লাসে মাঝে মধ্যে আপনিও থাকবেন ইনশাল্লাহ। আর তানভীর আহমেদ, আপনি কি আছেন? হ্যালো, আচ্ছা, আমরা আরেকটু প্রশ্ন উত্তর সেশন করে আর কি চলে যাব। হ্যাঁ, এই তানভীর আহমেদ আসছে আর কি। তানভীর আহমেদ আসলে ইনার জন্য আমরা এত ওয়েট করতেছি, আর ইনার দায়িত্বটা একটু বেশি, তো যাকে একটু ব্যস্ত ছিল আর কি। উনি কি কারণে ব্যস্ত ছিল সেটা আমরা শুনবো আর কি। তানভীর বর্তমানে আমাদের কো ফাউন্ডার হিসেবে আছে রোবো ক্যাম্পাস বিডিতে। তার দায়িত্ব আর কি হিউজ, এই যে আমাদের ক্যাম্পাসে এত অ্যাম্বাসিডর সবই কিন্তু ম্যানেজমেন্ট ইনি করছে আর কি। তো তানভীর, আপনার পরিচয় দিয়ে আপনি একটু আপনার কথাটা বলবেন একটু আর কি। আপনি আপনার পরিচয়টা দেন একটু প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তানভীর আহমেদ। আমি রুয়েট টিপুলিতে আছি, ফাইনাল ইয়ারে আছি।
তো আমি হচ্ছে আর কি রোবোকাম্পাস বিডি এর আর কি কো-ফাউন্ডার হিসেবে আসছি। তো আসলে বড় ভাইরা আর কি সবকিছু বললেন আর কি। আসলে আপনাদেরকে আর কি এই রোবোটিক্স এর এই কোর্সের বিষয়ে ওনারা সবকিছু বলেছেন, আমার আসলে নতুন ভাবে বলার আর কিছু নাই আর কি। তো এই তো আর কি, আপনারা আর কি প্রশ্ন তো আপনি চলে যেতে পারেন। আপনি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি মোটামুটি রোবোটিক্স আইটি গুলির সাথে যুক্ত আছেন, আবার আপনি ফার্মার ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতেছেন। আজকে মনে হয় এই কারণে ব্যস্ত ছিলেন, একটু কি কারণে ব্যস্ত ছিলেন একটু বলবেন প্লিজ আমাদের এই টাইমে। আপনার মনে হয় কোথাও একটা মিটিং ছিল, ও একটু একটু বলবেন যে আচ্ছা আপনি আচ্ছা কি আচ্ছা। নিয়ে কাজ করতে ও চাচ্ছেন ভবিষ্যতে বাংলাদেশে। আচ্ছা, আমি আচ্ছা আমি বলি। তো আসলে আমাদের যে আর কি মানে মস্তিষ্ক আর কি ব্রেন যেটা, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আর কি, ঠিক আছে। তো যেমন হচ্ছে ESP32 আছে, আরডুইনো আছে, STM32 আছে, রাসবেরি পাই আছে। তো আমি হচ্ছে আর কি STM32 নিয়ে কাজ করতেছি আর কি। তো এটা নিয়ে আর কি মিটিং হচ্ছিল আর কি। তো ফার্মার ইঞ্জিনিয়ারিং। STM32 যে হচ্ছে ডেটা, STM32 যে হচ্ছে ডেটা মানে রেফারেন্স ম্যানুয়াল আছে আর কি, ডেটা শিট আছে আর কি। তো ওইখানের একটা চ্যাপ্টার ছিল অনেক বড়। তো ওইটা নিয়ে আর কি একটু প্রেজেন্টেশন ছিল আর কি, ওইটার আর কি। প্রেজেন্টেশনে তো কে কে ওইটা নিয়ে আর কি কোথায় একটু হচ্ছিল, ব্যস্ত কারা ছিলাম আর কি। কারা নিয়ে প্রেজেন্টেশন করতেছিলেন আপনি? আচ্ছা 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 ভাই, এখানে আমি যেখানে প্রেজেন্টেশন করছিলাম আর কি, তো সেখানে একজন কানাডিয়ান স্যার আছেন আর কি। উনি উনি বাংলাদেশি। উনি হচ্ছে 1975 সালের ব্যাচ আর কি, বুয়েটের। তো ওইখান থেকে বুয়েট গ্রাজুয়েট শেষ করে উনি ওই সাথে সাথেই আর কি ক্যানাডা চলে গিয়েছেন। তো উনি 50 বছর ধরে ওইখানে আছেন আর কি। এবং বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে, যারা রোবোটিক্স এর প্রতি আগ্রহী বা হচ্ছে ইলেকট্রনিক্স এর প্রতি যারা আগ্রহী আর কি, তো ওনারা আর কি উনি আর কি বাহিনী নিয়ে যাওয়ার জন্য কাজ করেন আর কি। বা বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে আর কি, যেখানে রোবোটিক্স নিয়ে কাজ হয়, জবের অটোমেশন, ব্যবস্থা করেন? পিএলসি বা ইআই রিলেটেড যে কাজগুলো হয় আর কি। তো উনি আর কি, হ্যাঁ উনি আর কি ব্যবস্থা করে দেন আর কি। তো 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 ওই নিয়ে আর কি স্যারের সঙ্গে মিটিং হচ্ছিল। তো উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন, কাজ করছিলাম আর কি, করে প্রেজেন্ট করতে বলছিলেন ওনার সামনে। তো আর কি তো প্রেজেন্ট করা ভবিষ্যতে হচ্ছিল। আর কি তো তানভীর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি। ভবিষ্যতে আমরা যদি সুযোগ হয় তানভীরের মাধ্যমে ওই স্যারের সাথে আমরা আলাপ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি আর সময় নেব না, এবার কয়েকটা প্রশ্ন উত্তর করে আমরা শেষ করে দেব। আসলে আপনারা এতক্ষণ প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদের সেশনে আসেন, আপনারা অনেক বিজি, একটা বোরিং লাগতেছে বুঝতে পারতেছি। তারপরে বলবেন যে সেশনটা আমাদের কেমন ছিল আর কি। ভাই আপনাদের কোনো অফলাইন ব্রাঞ্চ আছে কি? ভাই আমাদের অফলাইন ব্রাঞ্চটা এখনো আসলে তৈরি করি না আর কি, তবে আশা করতেছি ইনশাআল্লাহ 27 সাল থেকে আমরা অফলাইন ব্রাঞ্চ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আসলে আচ্ছা অফলাইন ভাইয়া, ব্রাঞ্চটা একটু প্রবলেমটা কি হয় জানেন, হচ্ছে এই যে বাংলাদেশে প্রায় প্রতিটা জেলার কিন্তু স্টুডেন্ট এখানে আছে আর কি। আপনাদের আচ্ছা সাথে পরিচিত হওয়া হলো না, আমরা প্রথম ক্লাসের দিকে পরিচিত হবো ইনশাল্লাহ। আর এমনি বলতে পারেন যে ভাই আপনাদের অফলাইন ব্রাঞ্চ না, আমরা ঢাকার মধ্যে আছে। আমরা যদি আপনাদের ঢাকার মধ্যে যারা আছেন কোনো প্রবলেমে যদি পড়েন, তাহলে আমাদের যে অফিস আছে আর কি, এখানে আপনারা আসবেন, আপনাদের প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করে দেওয়ার চেষ্টা করবো। কোনো কোডিং এ বা আদার্স কোনো কিছু যদি প্রবলেম হয়, আমাদের লোকেশনে আসলে আমরা এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসসালামু সাহেব, আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওটা হলো, আমি এর আগে কখনো রোবোটিক্স কোনো কিছুতে অ্যাটেন্ড করিনি, ফার্স্ট অ্যাটেন্ড করছি। আপনাদের এখানে যে জিনিসপত্রগুলো বানানো হবে, এই জিনিসপত্রগুলো আমি কোথা থেকে সোর্স করব? ও আসলে ভাইয়া হচ্ছে আমাদের রোবো ক্যাম্পাস বিডি আসলে এই প্রবলেমে পড়ছিল আর কি। মানে আমরা প্রায় আমাদের 20টা থেকে 50টা যে অ্যাম্বাসেডর আছে তাদের মধ্যে আমরা সার্ভে করছিলাম তারা কি সমস্যার মধ্যে পড়ে। তারা আর কি বড় একটা প্রবলেম দেখালো যে ভাইয়া আমাদের কম্পোনেন্ট সংগ্রহে বিশাল প্রবলেম। কিছু কম্পোনেন্ট সংগ্রহ করলে লেট হয়, কখনো বাজে কম্পোনেন্ট দেয়, 100% অ্যাকুরেসি কম্পোনেন্ট পায় না। সেক্ষেত্রে আমরা রোবো ক্যাম্পাস ভিডিও হচ্ছে আমরা চায়নার যে ইম্পোর্টার আছে তাদের সাথে আমরা কথা বলে ব্যবস্থা করছি যেন তারা যেন খুব ভালো মানের কম্পোনেন্টটা রোবো ক্যাম্পাস বিডিকে সাপ্লাই দেয়। এবং রোবো ক্যাম্পাস বিডি আপনাদের জন্য আর কি সেই সকল প্রজেক্টের বা প্রোডাক্টের আর কি ব্যবস্থা সোর্সিং করবে। লেভেল 1-এ আমাদের যে যন্ত্রপাতিগুলো লাগবে আর কি, সেগুলো আর কি একটা পার্সেসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার্সেস যে অ্যামাউন্ট নির্ধারণ করা হবে, নির্দিষ্ট অ্যামাউন্ট পার্সেসের মাধ্যমে আপনি আমাদের থেকে নিতে পারবেন কম্পোনেন্টগুলো। এবং আমরা প্রেফার করি যে আপনার যেন কোনো ঝামেলাহীন ভাবে যেন আপনি একটা ভালো কম্পোনেন্ট সবগুলো যেন একসাথে পান।
সেক্ষেত্রে আপনার রোবো ক্যাম্পাস বিডি থেকে নিলে ভালো হবে। দেখা যায় দারাজে একটা মাল বা রোবোটিক্স যে কোনো একটা শপ থেকে আপনি নিতে গেলে কিছু কম্পোনেন্ট আপনার আছে, কিছু কম্পোনেন্ট নাই। লেভেল 1 এ প্রায় আমরা 18টা মতো, আমি একটু কম্পোনেন্টটা আপনাদের একটু দেখাই আর কি। না আজকে সমস্যা না, আমরা ক্লাস শুরু হলে দেখাবো আর কি। ও প্রায় 18টা থেকে 22টার মতো কম্পোনেন্ট আর কি লাগে, সেগুলো এক শপে পাওয়াও পসিবল না, আবার সেক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন ডেলিভারি চার্জ লাগে আর কি। আমরা চেষ্টা করি যে আমরা রোবো ক্যাম্পাস বিডি থেকে যত কম ডেলিভারি চার্জের বিনিময়ে বা ফ্রি ডেলিভারি চার্জের জন্য আপনারা নিতে পারেন আর কি, সেই ব্যবস্থাও আর কি রোবো ক্যাম্পাস বিডি করে থাকবে ইনশাল্লাহ। ভাইয়া কত টাকা লাগতে পারে আনুমানিক? আনুমানিক ভাইয়া আশা করতেছি, আসলে আমরা তো মনে করেন যে আপনাদের রোবোটিক্স শেখাবো, যেন সেই কম্পোনেন্টের মাধ্যমে আপনারা যেন অনেক দিন হ্যালো, বলতে দেবে না, কথা আসে না। ও ভাইয়া কথা আসে না? হ্যালো, এখন কি কথা আসে? হ্যালো, শোনা যাচ্ছে না? মানে ওই যে যেটা বললাম আর কি, যে আমরা আপনাদের এমন কম্পোনেন্ট গুলো ইউজ করি, ফার্স্ট লেভেলে আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগে প্রায় 70% মালামাল আমাদের লেভেল 2 তে লাগে, এবং 70% থেকে প্রায় 30% থেকে 40% মালামাল লেভেল 3 তে এবং 4 এ লাগে আর কি, বুঝছেন? এই জন্য আমরা সাজেস্ট করবো যে হচ্ছে প্রথম লেভেলে একটু আপনার কাছে মনে হতে পারে যে 2200-2500 টাকা অনেক বেশি ভাই, অনেক বেশি অনেকের কাছে মনে হতে পারে। আচ্ছা, শুনতে আসছেন আমার কথাটা? জি ভাই, হ্যাঁ, শুনতে পারতেছি। 2000 অনেকে বলতে পারে যে বোঝা যায় না ভাই, আওয়াজ শোনা আসে যায় না। এখন? শোনা হ্যাঁ, যায় ভাইয়া? মানে আসতেছে। আপনাদের মনে হতে পারে যে ভাইয়া ফ্রি রোবোটিক্স কোর্সের ব্যবস্থা করলো কিন্তু কম্পোনেন্ট লিস্ট ধরাই দিল 2000 থেকে 2500। আসলে ভাইয়া দেখেন, আপনি যদি অ্যাপেক্স বা বাটা বা যে কোনো একটা ব্র্যান্ডের একটা শোরুম থেকেও যদি আপনি একটা জুতা কিনেন, তাও আপনার 2 থেকে 3000 টাকা কস্ট করা লাগে। আর যে জিনিস আপনি আপনার ক্যারিয়ার তৈরি করবে, আপনার ক্যারিয়ার কি আপনি মানে ক্যারিয়ারকে উজ্জ্বল করবে, তার জন্য আপনি 2000-2500 টাকা খরচ করতে পারবেন না। আর এই টাকাটা তো আপনি রোবো ক্যাম্পাস বিডি কে দিচ্ছেন না, জাস্ট আপনি কম্পোনেন্ট গুলো নিচ্ছেন, ঠিক আছে না? আচ্ছা ভাই, জি ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, শুনতে আছি, বলেন। আচ্ছা প্রত্যেক লেভেলের জন্য কি পে করতে হবে না একবার ওয়ান টাইম পে? না না, পে বলতে ভাইয়া ওই যে বললাম আর কি, আমাদের লেভেল 1 এ কিছু কষ্ট হয় আর কি, আপনার এটা ফ্রি রাখছে আর কি। লেভেল 2 তে যে আপনারা উঠবেন, ক্লাস করবেন, আসলে ভাই এর পিছনে একটা টিম মানে অল টাইম জি আপনাদের জন্য কাজ জি জি, করে যাচ্ছে আর কি, ওইটা বুঝছেন? সমস্যা নাই, হ্যাঁ ওইটা পে করতে সমস্যা নাই। বলতেছিলাম যে প্রত্যেকবারই করতে হবে না, ওইটাই জাস্ট, আর না কিছু না। ভাই, আসলে লেভেল 1 এ মানে লেভেল 2 এ মনে করেন যে প্রায় 12টা মতো ক্লাস, আপনি যদি একটা টিউটর খরচও যদি হিসেব করেন, সেক্ষেত্রে মনে করেন যে অনেক বেশি পড়ে যায় আর কি, বুঝছেন? এক ক্লাসের জন্য অনেক আমাদের পারচেস করার আগে আর কি, বুঝছেন? সেক্ষেত্রে মনে করেন যে আমরা যে টাকাটা নিই আর কি, বুঝছেন, 400 টাকা করে আর কি যেটা নিই ভাইয়া, আমাদের ওই লেভেলেই শেষ হয়ে যায় এবং আরো কিছু আমাদের ফান্ডিং থেকে চলে যায় আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে প্রত্যেক লেভেলেই আমার পে করতে হবে প্রত্যেক নাকি? লেভেলে ভাইয়া হালকা করে, যেমন লেভেল 3 তে ভাইয়া আপনি তো দেখলেনই কি কমপ্লেক্স, ভাইয়ারা তো দেখালো আর কি। সম্পূর্ণ লেভেলটা হ্যাঁ আপনি হ্যাঁ, মাত্র 990 টাকা কোর্সটা কমপ্লিট করতে পারেন। এই কোর্সটা যদি আপনি শিখতে চান, জাস্ট পৃথিবী ডিজাইনটা আপনার জন্য মনে করেন যে বলবে যে 3990 টাকা পেড করে শিখুন, ড্রোন শিখুন জি জি। 8000 টাকায় বা 5000 টাকায়। ইয়া না ড্রোন, আপনাদেরও তো খরচ আছে। ভাইয়া জি ভাইয়া বলেন। জিনিসগুলা কখন শিখতে পারবো? ড্রোনের নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্টেড। ভাইয়া ড্রোনটা শেষ করতে পারবেন ভাইয়া লেভেল 2 তে আমরা সার্টিফিকেট দিয়ে থাকবো আর কি, লেভেল 1 শেষ করে লেভেল 2 তে আপনারা সার্টিফিকেট পাবেন। এবার আপনারা মানে সার্টিফিকেট তো আর কি অনেকগুলো দেওয়া যায় না, লেভেল 2 যারা কমপ্লিট করবেন, আমি আর সামনে শিখবো না রোবটিক্স, তার জন্য সার্টিফিকেট দিয়ে আমি বলি যে যাও, সমস্যা নাই, ভর্তির সাথে লাগলে আমাদের সাথে যোগাযোগ করো। এবার যারা লেভেল 3 করতে চাই, তারা আর কি লেভেল 3 কোর্স করার পরে আমরা সার্টিফিকেটটা তাদের দিয়ে থাকি আর কি, বুঝছেন? সার্টিফিকেটের কথা বলতেছি না ভাইয়া, বলতেছি ড্রোন কখন, মানে আমি নিজে থেকে বানাতে যাচ্ছি এখন ড্রোন। ভাই, এখন যদি আপনি আমাদের কোর্সটা শুরু করেন, ইনশাল্লাহ ঈদের পরে এসে আমরা ড্রোন শিখবো আর কি। মেবি এখন মে মাস চলতেছে, জুলাইতে ইনশাল্লাহ আমরা শিখবো, যদি সব ঠিকঠাক ভাবে থাকে ইনশাল্লাহ। আর আচ্ছা এর আগে যদি আপনার পার্সোনালি প্রবলেম মানে সমস্যা হয় বা এক্স্যাক্টলি আমরা খুব দ্রুত করতে চান, সেক্ষেত্রে আপনার রোবো ক্যাম্পাস ভিডিও আমাদের যে টিম আছে আর কি, সাপোর্ট টিম, সেটা সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। আচ্ছা আর ওই যে ভাইয়া কে কে আছে, হ্যাঁ আর কারোর কি প্রশ্ন আছে? সপ্তাহে হবে। জি ভাইয়া।
ক্লাস কি এভরি উইকে শুক্র ফ্রাইডেতে হবে? আমি বুঝলাম না আর কি আপনার কথাটা। আপনাদের এই লেভেল 1 এর যে ক্লাসগুলো হবে সেগুলো কি শুক্রবারে হবে নাকি? শুক্রবারে না ভাই, আমি আপনাদের একটু মানে করছি, আমি আরেকটা স্লাইডে আর কি আপনাদের নিয়ে যাব। আমাদের ক্লাস রুটিন আর কি রেডি, বুঝছেন? আমি রুটিনটা একটু দেখাই দিই আর কি আপনাদের, বা আমি রুটিনটা পাঠাই দেবো না আর কি, বুঝছেন? আপনারা দেখে নিয়েন আর কি। আমাদের কাল থেকে আর কি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, রাত 9টার সময় আর কি ক্লাস শুরু হবে, 9টা থেকে 10টা পর্যন্ত, বা 9টা থেকে 9টা 45 পর্যন্ত। এরকম 9 তারিখে আছে আমাদের ক্লাস, 11 তারিখে আছে, 13 তারিখে আছে, 14 তারিখে আছে, এরকম ভাবে 7টা ক্লাস আমরা 21 তারিখের মধ্যে শেষ করে ফেলবো। এবং 23 তারিখে আর কি আমাদের লেভেল 1 পরীক্ষা হবে। আর আপনারা এর প্রতিটা প্রজেক্ট আপনাদের যে দিব, যেমন আমরা প্রথম দিন ক্লাস নিলাম সাপোজ অটো নাইট লাইট, তবে অটো নাইট লাইট, অটো থিপ ডিটেক্টর, এই দুইটা ক্লাসের পরবর্তী ক্লাসের আগে 2টা ক্লাসের প্র্যাকটিক্যাল আপনারা করবেন ভিডিও করে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আর কি, সেখানে আপনারা সাবমিট করা লাগবে আপনাদের। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ক্লাস কি রেকর্ডেড থাকবে, মানে এটা পাবো? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড আপনারা পাবেন। তবে আপনাদের আমরা প্রেফার করব যে আপনাদের এত কষ্ট করে আমরা ক্লাস লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট ভালো হলে হয়, কমপক্ষে আপনারা 200 জনের মধ্যে 50 জন উপস্থিত থাকার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া। আর যদি কোনো কারণে আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা রেকর্ডিং ক্লাস আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। পিডিএফ কোড যাবতীয় যা যা লাগে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভাইয়া ক্লাস কি একজনে নিবে নাকি? না ভাইয়া, প্রতি লেভেলের জন্য আমাদের আলাদা আলাদা টিউটর আছে। দেখা যায় আমাদের লেভেল 1 এ মানে কয়জন নিবে? লেভেল 1 এ কি একজন নিবে? না, লেভেল 1 এ 1 থেকে 2 জন নিতে পারে আর কি। মানে আমাদের মানে চাহিদা অনুযায়ী আমরা টিউটরের ব্যবস্থা করে থাকি। দেখা যাচ্ছে লেভেল 3 তে যা আছে 3 জনও নিতে পারে, লেভেল 4 এ 4 জনও ক্লাস নিতে পারে আর কি আমাদের। আচ্ছা আচ্ছা ভাইয়া। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কি রোবোটিক্স এর কোনো গুরুত্ব আছে, কি অ্যাডভান্টেজ আছে? কি একটু বলেন আর কি। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসলে আপনি শিখে রাখতে পারলে ভালো। যেমন আপনি যে কেমিক্যাল ফ্যাক্টরিতে জব করবেন আর কি, সেই ফ্যাক্টরিতেও কিন্তু পিএলসি অটোমেশন আছে ভাইয়া। ভাইয়া আমি ত্রিপলি নিয়ে চুয়েটে পড়তেছি এখন। আমার আলহামদুলিল্লাহ ভালো। এই এবছরই চান্স পাইছি। তা আমার জন্য এটা কি কোনো মানে? ত্রিপলি ভাইয়া, আপনি তো দেশের রাজত্ব করেন, পৃথিবীর রাজত্ব তো আপনারই হাতে। এই ত্রিপলিতে তো একটা সেক্টর হচ্ছে রোবোটিক্স, অটোমেশন, এগুলো তো ত্রিপলি একটা সাধারণ একটা সেক্টর। আচ্ছা ভাইয়া। আপনার জন্য শিখা এক কথা বলা যায় ফরজ বললে চলে। আচ্ছা আচ্ছা। ওই যে ইমরান সাহেব, উনি কিন্তু ত্রিপলি ইলেকট্রিক্যাল ছিল আর কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝছেন? আর এখানে আমাদের ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম ত্রিপলি পাবেন আর কি, রোবোটিক্স যারা শেখায় আর কি। আমাদের কো-ফাউন্ডার, তারপর হচ্ছে সিও প্লাস যারা যারা আছে সিটিও, সবাই কিন্তু ত্রিপলি ডিপার্টমেন্টের। আচ্ছা আচ্ছা। আমি অন্য ডিপার্টমেন্টকে আমি কিন্তু ছোট করতেছি না, জাস্ট ত্রিপলির দায়িত্ব বেশি, এটা এই জন্য বললাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আর কারোর প্রশ্ন আছে না আমরা শেষ করে দিই তাহলে? ভাইয়া আপনার ভাইয়া আমি ব্যাকগ্রাউন্ডটা কথা বলতে চাইছিলাম। জি ভাইয়া বলেন আপনি একটু। ভাইয়া আমি যে মানে লেভেল 1 এর যে কম্পোনেন্ট গুলা, ওইগুলা মানে কিনতে কত টাকার মতো খরচ হবে? 2500 থেকে 2000 থেকে 2500 টাকার মধ্যে আমরা প্রথম 2 ক্লাসে আর কি আমরা কম্পোনেন্ট আর কি আপনাদের বলবো, এই কম্পোনেন্ট গুলা লাগবে। আপনারা তাহলে রোবোটিক্স, রোবো ক্যাম্পাস বিডি থেকেও নিতে পারেন, বা আদার্স আপনাদের কাছে যদি থাকে তাহলে ওই কম্পোনেন্ট গুলা বাদ দিয়ে অর্ডার করতে পারবেন, বা আদার্স কোথাও থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা প্রেফার করি যে রোবো ক্যাম্পাস বিডি যেহেতু ভালো প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকতেছে, আপনারা এখান থেকে নেবেন। আর পার উইক কয়টা ক্লাস হবে? লেভেল 1 এ ভাই আমাদের 7টা ক্লাস হবে। আমরা ক্লাসের রুটিন আর কি এখনই দিয়ে দিব আর কি। তো যদি যে প্রশ্নটা না করলেই নয়, যেহেতু আমাদের সময় প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আর কি, 1 ঘন্টা 30 মিনিট। যারা পরবর্তীতে দেখবে তারাও আর কি বোরিং ফিল করবে। তো এখনই শেষ করে দিলে ভালো হয় আর কি, পরবর্তীতে আর কি আমরা ক্লাস যখন করব তখন আর কি শুনবো। ঠিক আছে ভাইয়া? আমার আরেকটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আমি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়তেছি আর কি। তো এটার উপর বেস করে কি পরবর্তীতে আমার রোবোটিক্স শিখে রাখলে কি পরবর্তীতে কোনো কাজে আসবে? আসলে ভাইয়া একটা জিনিস কি জানেন, বাংলাদেশে সেক্টরে আপনি যখন অনার্স করে বেরোয় যাবেন না, তখন আপনি দেখবেন যে আসলে কাজ যে শিখতে পারে, যে কাজ জানে, তারই ভ্যালু আছে, বুঝছেন? আপনি যে সাবজেক্টে হন, আমার একটা পরিচিত একটা ভাই আছে,
ভাই সম্ভবত একটা প্ল্যাটফর্ম সামলায়। ভাই হচ্ছে পড়ছে হলো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, কিন্তু সে রোবোটিক্স এর ড্রোন বানায় খালি। জি বুঝতে পারছি। হুম। ভাই আর এখানে আরো কিছু সমস্যা হতে পারে যে অনেকে কিন্তু আমাদের দেখলাম ক্লাস 6 থেকে 7 এর স্টুডেন্টরাও আছে। ভাই আমরা আপনাদের সাথে বড় কিভাবে করব? রোবো ক্যাম্পাস বিটি আমাদের কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি ক্লাস 6 বা 7 কোনো বিষয় না, আপনি জাস্ট একটু প্লাস মাইনাস, ব্যাটারি যে প্লাস মাইনাস টার্মিনাল আছে, ইলেকট্রিক্যাল যে উৎপাদন হয়, বিদ্যুৎ উৎপাদন, এইটুকু জানলে হবে। আমরা একবারে ইলেকট্রিক্যাল বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে একটা টারবাইনের মাধ্যমে, কিভাবে ওই যে বিদ্যুৎ মানে পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে শুরু করে কিভাবে আমরা ডিসি থেকে এসি রূপান্তরিত করবো এবং কিভাবে আমরা ট্রান্সমিশন করবো, সবকিছু থেকে শুরু করে আমরা রোবোটিক্স এর মধ্যে আমাদের নিয়ে যাব। আমাদের সেশন গুলা উপভোগ করলে আপনারা বুঝতে পারবেন আর কি। সো ভয়ের কোনো কারণ নেই আর কি। আপনি যদি কিছু নাও জানেন তা আপনি শিখতে পারবেন, বা আপনি যদি কিছু জানেন তাহলে আরো ভালো। আপনি প্রথম 3টা ক্লাসের পর থেকে আর কি আপনি উপভোগ করতে পারবেন আর কি আমাদের কোডিং গুলা। জি ভাইয়া ভাই ধন্যবাদ। আজকের যেই সেশনটা হইলো আর হচ্ছে যেই স্লাইড গুলো আছে এগুলো কি পাওয়া যাবে? জি ভাই, এগুলো সবকিছু দিয়ে দিব আর কি। আমাদের এই স্লাইড আগে দেওয়া ছিল, আপনি হয়তো বা আমার ফর্ম পূরণের সময় আপনি পেয়ে যেতেন, আপনি লক্ষ্য করেন নাই, তবে আবার আমরা দিয়ে দিব আর কি। ভাইয়া কম্পোনেন্ট গুলা কি ধাপে একবারে কিনতে হবে নাকি ধাপে ধাপে কিনলে হবে? ভাইয়া প্রতি লেভেলের গুলা ধাপে ধাপে আর কি, বুঝছেন। এখন ওই যে বললাম যে ভাই আসলে রোবোটিক্স যেটা শিখতেছেন এটা আর কি দেশেরই উচিত ছিল এগুলো আর কি শেখানো, বুঝছেন। কিন্তু আসলে মনে করেন যে আমাদের মানে ওই যে বললাম না, জাস্ট কাপ মানে দিয়ে মানে কাগজ দিয়ে ধরা রাখছে, তোমরা শিখো এর পিছনে দৌড়াও, দিয়ে চাকরি পিছনে ছুটে, এরকম ভাবে আর কি ডিজাইন করা। তো মনে করেন যে আসলে রোবোটিক্স এর কম্পোনেন্ট গুলো যাতে একবারে যদি আপনি কিনতে চান অনেক টাকার কম্পোনেন্ট লাগবে আর কি। ওই জন্য আমরা ধাপে ধাপে 4 থেকে 5 মাসের মধ্যে কম্পোনেন্ট গুলো আপনাদের কেনায় যেন কোনো প্রবলেম যেন আপনাদের না হয়, কোনো টাকার সমস্যা একসাথে দেখা যায় অনেক টাকা যেন আপনাদের না লাগে আর কি, ধাপে ধাপে কেনানো হবে ইনশাআল্লাহ। লেভেল 1 এর গুলা কি একবারে কিনে ফেলতে হবে না? জি জি ভাইয়া, লেভেল 1 এর গুলো একবারে নিতে হবে, না হলে আপনি প্রজেক্ট গুলো করতে পারবেন না। ওই যে আমাদের গৌরব রায় ছিল, বললো যে খালি সিমুলেশন করবেন না ভাই, আপনাকে যখন আমরা সার্টিফিকেট দেবো তখন আপনাকে যাচাই করে আপনার থেকে প্রজেক্ট করে সেটা আদায় করে নিয়ে আমরা আপনাকে সার্টিফিকেট দেবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো ভাইয়া তাফসীর কথা বলতে চাচ্ছিলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই লেভেল 4 পর্যন্ত শেষ করার জন্য এই কতটুকু টাকা পে করতে হবে? টাকা লেভেল 2 তে মনে হয় সম্ভবত হচ্ছে 490 টাকা, লেভেল 3 তে হচ্ছে 990 টাকা, লেভেল 4 এ ভাই ওটা অনেক অ্যাডভান্স লেভেল। একজন এখানে কমেন্ট করছে যে লেভেল 4 ইজ মাস্ট সো হার্ড। এটার আমাদের টিউটর খরচ একটু বেশি লাগে আর কি। আবার টিউটরও বেশি বেশি অ্যাভেলেবল না, কিন্তু রোবো ক্যাম্পাস বিডিতে আমরা ব্যবস্থা করছি, এজন্য এটা 1490 টাকা। টোটালি আপনার টাকা মনে করেন যে 1000, 2000, 3000 টাকার মধ্যে আপনারা কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন। কিন্তু এই কোর্সটা যদি আপনি করতে চান, এই যে রোবোটিক্স অপারেটিং সিস্টেম, এটার জন্য আপনাকে পেইড করা লাগবে 15,000, এবং বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ এটা। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি যে ইকুইপমেন্ট গুলো নিব রোবোটিক্স এর, তো আপনারা বলতেছেন এটা ভালো হবে, নিব, কিন্তু মনে করেন আমি এখন আমি যে কিছু ইভেন্টের জন্য কিছু ইকুইপমেন্ট কিনছিলাম, আমার 3টা ব্লুটুথ মডিউল নষ্ট, 2টা মোটর ড্রাইভার পরে আছে নষ্ট, তারপর আরডিনো একটা নষ্ট হয়ে গেছে। ভাইয়া আমরা চেক আপ করে দিয়ে থাকি ভাইয়া, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আবার কম্পোনেন্ট পাঠাই থাকি নাকি। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মনে করেন যে একটা প্রজেক্ট করতেছি আমি, ওইখানে কোডিং বা আমার ওইখানে আমি বুঝতেছি না যে আমি এখন কি করব, কি সমস্যা হচ্ছে, ওইটা আপনাদের যে কোনো সময় যদি আমি হেল্প চাই তো এটা পাবো? অবশ্যই। আপনি ছিলেন না মনে হয় প্রথম থেকে মনে হয় আমাদের কোর্স, যদি সব সেশনটা যদি প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে শুনতে তাহলে এই প্রশ্নটা করতেন না। জি ভাই, আপনাদের জন্য অলওয়েজ একটা টিউটর মানে থাকবে আর কি, বুঝছেন। অলরেডি সিলেটে আমাদের কয়েকদিন আগে কিছু প্রোডাক্ট নিল প্রায় ফায়ার ফাইটিং রোবটের জন্য। উনি কিন্তু আমাদের স্টুডেন্ট না, জাস্ট কম্পোনেন্ট আমাদের কাছে অর্ডার দিয়েছে, বলছে যে ভাই আমার কম্পিটিশন আছে পরশুতে, আমাকে কিভাবে হেল্প করেন। পরে যে সাদেকিন নাসে আরাফ, তার সাথে একটু কমিউনিকেশন করাই দিলাম, সে তাকে সম্পূর্ণ কোড এবং সার্কিট ডায়াগ্রাম প্রোভাইড করছে, পরে ও প্রজেক্টটা সাকসেসফুল করছে। ধন্যবাদ ভাইয়া। আর কোনো তো কাজ নেই। জি সায়েদ, আপনার কি কিছু বলার আছে? ধন্যবাদ ভাইয়া। তাহলে জি ভাইয়া বলুন।
ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি, আমাদের একটা বড় একটা সেশনে এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রোবো ক্যাম্পাস বিডির অন্তরস্থল থেকে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেশনটা সম্পূর্ণ কন্টিনিউ করি, খাস করে আমাদের দোয়ায় রাখবেন ইনশাল্লাহ। আশা করি আমাদের লেভেলগুলো আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে